কোনো সাউন্ড না আসে তাহলে আমার কোনো সমস্যা নেই। তো লেটস গেট স্টার্টেড। সো আমার আউটলাইন হচ্ছে আজকে টেকনোলজি আউটলুক, কি কি টেকনোলজি আমার বর্তমানে আছে ডিজিটাল ওয়ার্ল্ডে, প্লাস বিটকয়েনের একটা ব্যাকগ্রাউন্ড, কারণ ব্লকচেন আসলে বিটকয়েন অটোমেটিক চলে আসে। ব্লকচেন তৈরি হয় ব্লক দিয়ে, সো ব্লকের সম্পর্কেও একটু জানানো হবে। ব্লকচেনের প্রপার্টিজ থাকবে, কি কি ব্লকচেন আমরা বর্তমানে ইউজ করি সেটা, এবং কি রিসার্চে আপনাদের কি কি হেল্প করতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করবো। তো এটা হচ্ছে বর্তমান টেকনোলজি আউটলুক। যে মেশিন লার্নিং, সবাই জানি মেশিন লার্নিং কি, ক্লাউড ক্লাউড কম্পিউটিং সম্পর্কে জানি, ইন্টারনেট অফ থিংস আইওটি, এবং লাস্ট হচ্ছে ব্লকচেন। আমি উপরেগুলো বেশি কথা বলতে চাইতেছি না কারণ এতে হয়তো সময় নষ্ট হবে। তো এটা হচ্ছে আমাদের টেকনোলজি আউটলুক। তো শুরুতে একটা গল্প দেওয়া হচ্ছে এখানে, যে সেকেন্ড বেল আউট, এটা হচ্ছে ইংল্যান্ডের একটা ঘটনা। ব্যাংক ব্যাংক্রাপসি হয়েছিল। আপনারা আসলে মিজান স্যার একটা কথা বলছিল ক্লাসে, যে সিএস ইঞ্জিনিয়ার হতে গেলে আমাদের রান্না কিভাবে করতে হয় সেটাও জানতে হয়, বাবুর্চি কি করে সেটাও জানতে হয়। তো এটা আসলে অর্থনীতির একটা ব্যাপার, ব্যাংক্রাপসি। এটা একটা আইডিয়া থাকা উচিত। যখন আপনারা বাংলাদেশেও শুনবেন, মাঝে মাঝে শোনা যায় যে ব্যাংক আউট হয়ে যেতেছে, এতে হয় কি ব্যাংকের অনেক ঋণ টিন এগুলো নিয়ে। তো এই সেকেন্ড বেল আউটে চ্যান্সেলর এলিস্টার ডার্লিং একটা কাজ করছিল। সে করছিল কি, ইংল্যান্ডের ইতিহাসে সেই 1664 সালে তারা তারা যে একটা ইন্টারেস্টের যে সিস্টেম চালু করছিল এবং যে লাভটা দিত, সেটা ওরা করছিল কি 0.5% হারে কমায় দিছিল। কাস্টমারকে কম দিতেছে যাতে একটু চেষ্টা করা যায় যে ওদের ব্যাংকটাকে বাঁচানোর জন্য। তো এরকমই তারপরেও শেষ পর্যন্ত সে পারে নাই। অ্যাকচুয়ালি ব্যাংক্রাপসি হওয়া যখন শুরু হয়েছিল, তখন সে প্ল্যান করছিল যে ইকোনমিতে $37 বিলিয়ন তারা বিভিন্ন ব্যাংকে দিবে। এটাকে আসলে ওরা বলতেছে টক্সিক অ্যাসেট অ্যাড করবে। তো এটা বলার একটা কারণ হচ্ছে, এই পরের স্লাইডে আপনারা পাবেন, যখন বিটকয়েন ফার্স্ট 3 জানুয়ারি 2009 সালে সাতোশি নাগামোতো প্রথম মাইনিংটা করছে প্রথম ব্লকে, সে এই যে দ্য টাইমস 03 জানুয়ারি 2009 চ্যান্সেলর অন ব্রিং অফ সেকেন্ড বেল আউট ফর ব্যাংকস, সে এই মেসেজটা দিয়ে ব্লকটা মাইন করছে। তো ব্লক কিভাবে মাইন করে এটা এখন টপিক না, এটা সামনে আলোচনা করব। তো মূলত সে বিটকয়েন নেটওয়ার্কটাকে লাইভ করছে হচ্ছে এই মেসেজটাকে ব্লকে অ্যাড করে। আচ্ছা, আমরা একটু টাইমলাইনটা দেখি বিটকয়েন ব্যাকগ্রাউন্ডের। সেটা হচ্ছে bitcoin.org নামে একটা ওয়েবসাইট আছে, আপনারা গুগলে সার্চ করলে পাবেন। এটা 18ই আগস্ট 2008 ফার্স্টে ওরা রেজিস্টার করছে। তারপরে ওরা একটা পেপার রিলিজ করছে, হ্যাঁ, বিটকয়েনে পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক এই নামে একটা জার্নাল পেপার আছে। আপনি অনলাইনে গুগলে সার্চ করে পাবেন, সাতোশি নাকামোতো বিটকয়েন পেপার লিখে সার্চ দিলে পাবেন। অথবা আমি যেটা বললাম যে বিট, এটা 31 অক্টোবর 2008 প্রথম তারা রিলিজ করছে, পাবলিশ হয়েছিল। তারপরে বিটকয়েনটাকে তারা ওপেন সোর্স করে দিচ্ছে 9 জানুয়ারি 2009-তে। এবং পরবর্তী 2011 সালে 23 এপ্রিল সবাইকে অবাক করে দেয়, সাতোশি নাগামোতো একটা মেসেজ পাঠিয়েছে সবাইকে যে আমি, আমার এই কাজ করার দরকার নাই, আমি অনেক ব্রেনি মানুষ, তা আমি আসলে এখান থেকে সরে যাবো, আমি নতুন কিছু আবিষ্কার করবো, আমি আর এই বিটকয়েনে নাই। সো সাতোশি নাগামোতো কে, অ্যাকচুয়ালি এটা একটা ছদ্মনাম, এই পরিচয় সে কখনো দেয় নাই। সো এটা হচ্ছে বিটকয়েনের ব্যাকগ্রাউন্ড। আমরা যেরকম আগে যেরকম দেখতাম যে এখানে জনতা বান্ধব নামে একটা দোকান, আগে নর্মালি টাকা পয়সা দিয়ে কেনা বেচা চলতো, বিটকয়েন হচ্ছে এমন একটা ট্রানজেকশন যেটা আসলে হবে অনলাইনের মাধ্যমে। এখানে কারেন্সি হবে ক্রিপ্টো কারেন্সি, এটা কোনো টাকা পয়সা হাতে নেওয়া যাবে না। জাস্ট অনেকটা ধরা যায় এরকম যে আপনার কাছে একটা সংখ্যা আছে বা আপনার কাছে একটা নাম্বার আছে, এটা আমি বিশ্বাস করতেছি যে এই নাম্বারটা কাজে দিবে, আপনিও বিশ্বাস করতেছেন এই নাম্বারটা কাজে দিবে। তো যখনই আমরা দুজনেই বিশ্বাস করতেছি যে হ্যাঁ এই নাম্বারটা দরকারি, তখনই এটা একটা ভ্যালু হচ্ছে রিফাত অনলাইন। রিপ্রেজেন্টেশনটা অফ হয়ে গেছে। রিফাত, স্ক্রিন হ্যাঁ, শেয়ারটা অফ হয়ে গেছে তোর। হ্যাঁ, আমার নেট নেটে মনে হয় একটু ঝামেলা হয়েছে। তানিন একটু স্লাইড গুলো একটু শেয়ার করতো। সরি ফর এভরিওয়ান, আমার পিসিতে নেটটা ডিস্টার্ব করছে। তানিন কি শেয়ার করবে নাকি আমি মোবাইল দিয়ে করবো? হ্যাঁ, ওকে, সুইপ কর। রিফাত দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। তাহলে আমি এটা একটু, আমার তো দেখা যাচ্ছে মনে আসছে। আমারটা কি লাইভ হয়েছে? না, তানিম আচ্ছা বেটা ই না, হচ্ছে। খালি তানি নেটে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আচ্ছা, তাহলে আমারটা। আমারটা দিয়ে রাখি, তোরটা অফ করে রাখ। আচ্ছা, আমারটা অফ করে দিছে, ওকে। সরি এভরিওয়ান। নেক্সট পেজ।
তো যেটা বলতেছিলাম যে যখনই অনলাইনের ব্যাপারটা হচ্ছে এরকম, যখন আপনারা দুইজন মিউচুয়ালি বিশ্বাস করবেন যে এটা একটা কারেন্সি, তখনই মূলত এটা ট্রান্সফার করা সম্ভব, কারণ অনলাইনের তার কোনো ভ্যালু হচ্ছে না এখানে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিটকয়েনের প্রথম ট্রানজাকশন হয়েছিল 12ই জানুয়ারি 2009 সালে। নেক্সট পেজ। হ্যাঁ, এখানে দেখেন প্রথম প্রথম কিন্তু সেটা ছিল হচ্ছে ট্রানজাকশন। ট্রানজাকশন মানে না যে এটা আপনি কিছু কেনাকাটা করতেছেন, নিজেদের ভিতরে ট্রানজাকশন হতে পারে। এখন এটা সাতোশি নাগামোতো করে নাই, এটা ফার্স্টে মনে রাখবেন। সাতোশি নাগামোতো যদি করতো তাহলে তার পরিচয়টা বের হয়ে যেত। এই বিষয়ে একটু পরে আসতেছি। এখানে দেখেন যে 2010 সালের 22শে মে প্রথম বিটকয়েন পারচেজ দিয়েছিল, এবং কি কিনছিল, ওই মাইনারে সে 10,000 বিটকয়েন দিয়ে তার এক বন্ধুর কাছ থেকে দুইটা পিৎজা কিনছিল। হ্যাঁ, ওইটা ওই সে বিটকয়েনের তখন 10,000 বিটকয়েনের দাম সে ধরছিল হচ্ছে $41, দুইটা পিৎজার দাম ছিল $41। সে এর জন্য 10,000 বিটকয়েন দিছে। বুঝতে পারছেন, প্রথম দিকে এটা কোনো দাম নাই, কেউ এটাকে চিনে না। সে একটা মাইনিং করছে, তখন সহজ সহজ পাজল ছিল, তো সরাসরি সে তার ফ্রেন্ডকে 10,000 বিটকয়েন ট্রান্সফার করে দিছে তাকে একটা অ্যাকাউন্ট দিয়ে। বর্তমানে সেটার দাম হচ্ছে $87 মিলিয়ন। বুঝতে পারতেছেন, $87 মিলিয়ন জাস্ট দুইটা পিৎজার দাম 2010 সালে। এখন ওই পিৎজার মালিকে যদি ওই $87 মিলিয়ন মূল্যের সেই 10,000 বিটকয়েন এখন রাখে, তাহলে বুঝতে পারতেছেন সে এখন বিলিয়নিয়ার প্রায়। নেক্সট পেজ। হ্যাঁ, তো মানির হিস্ট্রিটা, এটা যেটা একটু আগে বললাম যে মানি জিনিসটা এরকম, যখন দুইজন ব্যক্তি যখন অ্যাকসেপ্ট করে একটা কারেন্সিকে, তখনই সেটাকে আসলে মানি বলা যায়। হ্যাঁ, সেটা অনলাইন হইতে পারে, অফলাইন হইতে পারে। যেমন আগের দিনে হয়তো যে মানুষের পণ্যের বিনিময়ে পণ্য নিত, কেউ হয়তো বা ছাগল বিক্রি করতেছে, আরেকজন হয়তো বা চাল নিতেছে এর বদলে। নেক্সট। তো এটা হচ্ছে বোরিং পড়াশোনা, এগুলোর কোনো দরকার নেই। এগুলা সাইটটা শেয়ার করবো, এগুলো কি কি জিনিস মানিতে কি কি থাকে এটা সম্পর্কে একটু বর্ণনা আছে। আমরা নেক্সট পেজে যাই। হ্যাঁ, তো এই যে ডিজিটাল কারেন্সি টাইমলাইন, আমরা কিন্তু অনেকে ভাবি যে বিটকয়েনই হয়তো ফার্স্ট ডিজিটাল কারেন্সি, আসলে তা না। ডিজিক্যাশ নামে একটা ডিজিটাল কারেন্সি ছিল, যেটা ডেভিড চাং 1983 সালে প্রথম বের করছিল, এবং এটাকে সে কমার্শিয়ালাইজড করছিল 1990 সালে। তার আগ পর্যন্ত আসলে এটা নর্মালি সে নিজে এবং নিজের ফ্রেন্ডদের মাঝে ছিল, পরবর্তীতে সে কমার্শিয়াল করছিল। বাট যেটা হয়েছিল কি, তার পেমেন্ট যে সিস্টেমটা ছিল, পেমেন্ট সিস্টেম একটু ঝামেলা ছিল, পেমেন্ট গুলো আনট্রেসেবল ছিল, যার কারণে সে আবার 1998 সালে এটাকে আউট করে দিছে, যেটাকে বলে ব্যাংকরাপসি। তারপরে আসছে 1998 সালে পেপাল, যেটা এখনো আছে। তারপরে বি মানি আসছে, সেটাও প্রায় কাছাকাছি ধরনের। তারপরে আসছে বিট গোল্ড, এটা 1998 সালে আসছে। নিক সাবো, সে এমন একজন পাবলিক, সেও কিন্তু একজন ব্যক্তি যে নিজেকে সাতোশি নাগামোতো হিসাবে ক্লেম করছিল। এই যে বিট গোল্ড, এটা মূলত হচ্ছে বিটকয়েনের ঠিক আগের রূপ। নেক্সট পেজ। তো এতক্ষণ যেটা আলোচনা করতেছিলাম যে বিটকয়েন কই থেকে আসছে, এই ব্লক চেনের যে টেকনোলজি, এটা থেকে ইউজ করা হয়েছে বিটকয়েন। তো এটা অ্যাকচুয়ালি একটা ডিস্ট্রিবিউটেড, কিভাবে বলা যায়, ধরেন আমরা ভার্সিটিতে যে ফিডব্যাক একটা সিস্টেম আছে। আচ্ছা, সহজ করে বলি, আমরা যে ইমেল ইউজ করি, একজন একজনকে ইমেল করি, আমার ইমেল কি আরেকজন দেখতে পারতেছে? আমার ফ্রেন্ডে আমার ইমেল দেখতে পারতেছে না, আমি যাকে পাঠাবো শুধু সেই দেখতে পারতেছে। কিন্তু যে জিমেলের আবিষ্কারক বা জিমেলের যারা সার্ভিসটা প্রোভাইড করতেছে, ওরা কিন্তু ওদের ডাটাবেস থেকে আমাদের মেসেজগুলো পড়তে পারবে, কিন্তু ওরা কিন্তু পড়তেছে না। বাট আমরা নিজেরার মধ্যে এটা সেফ হিসেবে মনে করতেছি। বা ফেসবুকে আমরা যে মেসেজিং করি, জুকারবার্গ তো সবগুলো পড়তেছে না, বাট ওরা চাইলে কিন্তু পড়তে পারে। ডিস্ট্রিবিউটেড সিস্টেমটা মূলত হচ্ছে এরকম। হ্যাঁ, এটা কনস্ট্যান্টলি গ্রোয়িং করে, যে আপনি যত ইমেল পাঠাবেন ততই ওদের সার্ভারে নতুন নতুন তথ্য যোগ হইতেছে, না এরকমই। নেক্সট পেজ। তো বিটকয়েন ব্লকচেনের যদি ফর্মাল ডেফিনেশন দেওয়া যায়, তো এটা অনেকটা এরকম বলা যায় যে এটা একটা ডিস্ট্রিবিউটেড লেজার, যেটা হচ্ছে ট্রানজাকশন গুলো রেকর্ড করে দুইটা পার্টির মাঝখানে, এবং তারা এটাকে স্বচ্ছতা রাখে, এবং এটা পার্মানেন্ট ওয়েতে করা হয়। ব্লকচেন এমন একটা জিনিস যেটা হচ্ছে পার্মানেন্ট। আপনি যখন একটা ব্লক ক্রিয়েট করবেন, এটা কখনোই চেঞ্জ করা যাবে না, কোনোভাবে চেঞ্জ করা যাবে না। যদি চেঞ্জ করা যায় তাহলে ব্লকচেনটাই আর থাকতেছে না। আপনি যদি টেম্পার করতে চান কোনো ব্লকে, তাহলে ব্লকটা নষ্ট হয়ে যাবে। নেক্সট পেজ। তো এই যে হোয়াট ইজ ডিস্ট্রিবিউটেড সিস্টেম, তো যেহেতু আমরা বলছি ব্লকচেন একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেম, তো এই যে এখানে বলা আছে এটা নিয়ে যে এটা একটা পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক, মানে আমার কম্পিউটার আর আপনার কম্পিউটার এর মাঝখানে যত তথ্য আদান প্রদান করা হচ্ছে, এইরকম যদি কোনো একটা সিস্টেম থাকে, তাহলে এটা হচ্ছে পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক। এটা হচ্ছে সাবসেট অফ ডিসেন্ট্রালাইজ সিস্টেম। তো ডিসেন্ট্রালাইজ সিস্টেম যেটা, এটা হচ্ছে যে
অনেকটা এরকম, আপনারা তো সবাই ফেসবুক গ্রুপ চালান, তো ফেসবুক গ্রুপে যদি এরকম কোনো সিস্টেম থাকে যে কোনো অ্যাপ্রুভাল নাই, অটো অ্যাপ্রুভাল, যে কেউ পোস্ট করতে পারে, মেম্বার জয়েনিং এর জন্য যদি কোনো অ্যাডমিন না লাগে, সেক্ষেত্রে কিরকম হবে? আপনি পোস্ট করতে পারতেছেন, আপনার গ্রুপে সবাই দেখতে পারতেছে, আপনার ফ্রেন্ডের গ্রুপে জয়েন করতে চাইতেছে, আপনি অ্যাকসেপ্ট করে দিতে পারতেছেন। এরকম যদি কোনো সিস্টেম হয় যেখানে কোনো অথরিটি লাগে না, নিজেরাই সব কাজ করা যায়, তাহলে এটা একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডিসেন্ট্রালাইজ সিস্টেম। তো এই ব্লকচেনটা হচ্ছে একটা সাবসেট ডিসেন্ট্রালাইজ সিস্টেমের, মানে এটা একটা ভাগ বলা যায়। হ্যাঁ, তো এটা হচ্ছে মাল্টিপল নোটস এর মাধ্যমে শেয়ার করা যায়। যেমন এই যে আপনার প্রত্যেকে যখন পোস্ট করতেছেন, যারা দেখতেছেন সবাই তো একটা একটা করে নোটস, তো সবাই দেখতে পারতেছেন। তবে এই যে বললাম যে এটা একটা সমস্যা, যে এটা একটা সেন্ট্রালাইজ সিস্টেম হয়ে যায়, কারণ এডমিনের তো একটা পাওয়ার থাকে যে সে চাইলেই পোস্টটা ডিলিট করতে পারে। সো কিছুটা সেন্ট্রালাইজ এটাতেও থাকে। সব ডিস্ট্রিবিউটেড সিস্টেমে যে একদম কমপ্লিটলি ওকে এরকম না। আমরা ব্লকচেনে যদি একটু ঢুকি তাহলে বুঝতে পারবো ব্লকচেন আরেকটু অ্যাডভান্সড এটার তুলনায়। নেক্সট, এই যে এখানে একটু কয়েকটা উদাহরণ আছে, আপনারা স্লাইড যখন পাবেন একটু চেক করে দেখবেন। ব্যাংকিং সিস্টেম বা কমিউনিকেশন ইমেল, এগুলো সবগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটেড সিস্টেমের উদাহরণ। বা আমাদের ভার্সিটির যে ফিডব্যাক সিস্টেম যেটা আছে, আমরা স্যারদের ফিডব্যাক দিই, ওইটাও একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেম হতে পারে। এবং ওইটারও কন্ট্রোল কিন্তু ডাটাবেজের সিস্টেম যারা অ্যাডমিনিস্ট্রেটিভে আছে ওরা দেখতে পারে, কন্ট্রোল করতে পারে। নেক্সট পেজ। তো এই যে এখানে সুন্দর দেওয়া আছে ব্লকচেনের যে একটা চেইন অফ ব্লকস। ব্লকচেন মানে কি? অনেকগুলা ব্লক মিলে একটা চেইন গঠন করে, তখন সেটাকে বলে ব্লকচেন। একটা ব্লকচেনের ভিতরে কি থাকে? অনেকগুলা ব্লক থাকতে পারে, এবং ব্লকের ভিতরে থাকে হচ্ছে একটা হেডার, একটা প্রিভিয়াস ব্লক, হ্যাশ থাকে। মানে ব্লকচেনে যাই থাকবে এটা হ্যাশ সিস্টেমে কনভার্ট করে থাকবে, সরাসরি কিছু লেখা থাকবে না। যে এখানে আপনি আরিফ লিখলেন, সরাসরি আরিফ লিখবেন না, এটাকে আমরা 64 বিট হেক্সাডেসিমালে কনভার্ট করবো, একটা এনক্রিপ্টেড মান এখানে বলবে। তো হ্যাশ অফ দ্য প্রিভিয়াস ব্লক এন্ড দ্য ট্রানজেকশন। হ্যাঁ, আপনি যে ট্রানজেকশন করতেছেন ওইটার ভ্যালুটাও এখানে বসবে একটা ব্লকের ভিতরে। হ্যাঁ, তো ব্লকের ভিতরে মূলত অ্যাকচুয়ালি এই তিনটা জিনিসই থাকে এরকম না, ব্লকের ভিতরে আরো জিনিস থাকে। মার্কেল রুট থাকে, আপনার হ্যাশ থাকে, টাইম স্ট্যাম্প থাকে। হ্যাঁ, ওইগুলো আসবো সামনে। তো যখনই একটা ব্লক একটা চেইনের পার্ট হয়ে যায়, হ্যাঁ, ওই ব্লকটাকে আপনি আর কখনোই সরাতে পারবেন না। এটার জন্য হয়তো বা আপনি ব্লকটা ক্রিয়েট করার সময় একটু টাইম পাবেন, যে না আমি দিতেছি না ব্লকটাকে। একবার যখন ঢুকে যাবে ব্লক চেনের ভিতরে, এটা কখনো আর চেঞ্জ করা যাবে না। আপনি ব্লকটা যদি সরাতে যান তাহলে ব্লক চেনটা কলাপস করবে। নেক্সট প্লিজ। আচ্ছা, পরেরটা যাই। এটা আমরা বলছি অলরেডি পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক, এবং যারা নেটওয়ার্কিং পড়ছে সবাই জানে পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক কি। নেক্সট পেজ। এই যে পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক কিছু উদাহরণ দেওয়া আছে, ইবে, কাজা, স্কাইপ। আবার আমরা যে যে গুগল মিটে আছি, এটাও একটা পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক। আমার সাথে সরাসরি সবাই কন্ট্যাক্ট করতে পারতেছে, সবাই অপরচুনিটি আছে কথা বলার, সবাই ডেটা সেন্ড করতেছে। সো এটাও একটা পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক, এবং এটারও কন্ট্রোল কিন্তু আছে। যারা হচ্ছে এই গুগল মিটের মালিক, ওরা চাইলে যে কোনো সময় ওদের ওয়েবসাইট থেকে আমাদেরকে আউট করে দিতে পারে, যদি এটা করবে না। নেক্সট পেজ। আচ্ছা, ব্লকচেন ওয়ান ট্রুথ, এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট জিনিস। যারা ব্লকচেন নিয়ে কাজ করতে চান এই জিনিসটা একদম মাথায় গাইতে নেবেন, যে ব্লকচেন হচ্ছে এমন একটা জিনিস যেটা এই সার্ভারের ভিতরে সবাই সবকিছু জানে। যে আমরা এখানে আছি মোট 25 জন, এই 25 জন যদি আমরা 25 জনের সম্পর্কে একদম খুঁটিনাটি সবই জানি, হ্যাঁ, যে একটা পরিবেশ এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে, আমি একটা জিনিস সেল করতে যাব, আপনি এটা জানবেন। তাহলে এই যে একটা সিস্টেম, যে একটা অবস্থা যেটা ক্রিয়েট হয়, যে একজন ব্যক্তি সম্পর্কে বাকি 24 জন বা 25 জনই জানে, তাহলে এটা হচ্ছে একটা ব্লকচেন ওয়ান ট্রুথ। মানে হচ্ছে ব্লকচেনে যারা মাইনার আছে, যারা আছে, সকলের কাছে ট্রানজেকশন ডিটেলসটা ওপেন থাকে, একদম ওপেন সোর্স, যে কেউ যে কারো ট্রানজেকশন সম্পর্কে জানতে পারে। তো একজন যদি আজকে যদি আসিফ যদি তানিনকে কোনো একটা জিনিস ট্রানজেক্ট করে, কিছু মানি দেয় বিটকয়েনে, তাহলে এটার তথ্য একদম বিটকয়েনের যারা আছে, যারা মাইনার আছে, সবার কাছে তথ্যটা চলে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা কমন নলেজ সকলের জন্য, এটাকে বলা হচ্ছে ব্লকচেন ওয়ান ট্রুথ। ইম্পর্টেন্ট ম্যাটার এটা ব্লকচেনের ক্ষেত্রে, এবং এটা পাবলিক ব্লকচেনের একটা ইম্পর্টেন্ট জিনিস। পাবলিক ব্লকচেন এটা মাস্ট। নেক্সট প্লিজ। জুম হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, আমরা কি ভুল জায়গায় আসছি? হোয়াট ইজ এ ডিসেন্ট্রালাইজ সিস্টেম? ওকে, ডিসেন্ট্রালাইজ সিস্টেমটা আরেকবার বলছি, আবার চলে আসছে। এটা হচ্ছে যে ডিস্ট্রিবিউটিং যে জিনিসটা, যে যখন একটা সিস্টেমের ভিতরে সবাই সবাইকে ডিস্ট্রিবিউট করতে পারতেছে, ওই জিনিসটাই হচ্ছে ডিসেন্ট্রালাইজ সিস্টেম। এখানে নেটওয়ার্কে সবাই অবদান রাখতে পারে, সবাই চাইলে ডাটা সেন্ড করতে পারে, তবে এটার অথরিটির কন্ট্রোল রাখা সম্ভব। এবং
সবাই এটার হিস্ট্রি সম্পর্কেও জানবে। যেমন ফেসবুক গ্রুপের ক্ষেত্রে যেটা আমি বললাম, যে ফেসবুকের উদাহরণটা দিছিলাম, যে কে কখন পোস্ট করছে এটা তথ্য কিন্তু একজন হোম পেজে যদি ঘুরে তাহলে জানতে পারবে যে এটা 2 ঘন্টা আগে পোস্ট হয়েছে। বা মেম্বারের লিস্টে যদি যাওয়া যায় তাহলে মেম্বার কবে জয়েন হয়েছে সেটা সম্পর্কেও জানা যাবে। সো এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড সিস্টেম। নেক্সট পেজ। এটা হচ্ছে একটা ছবি, যে আপনি ছবিতে দেখতে পারতেছেন। এটা সেন্ট্রালাইজড সিস্টেম এবং ডিসেন্ট্রালাইজড সিস্টেমের যে ডিফারেন্সটা কি। সেন্ট্রালাইজড সিস্টেমে যেমন ব্যাংকে আপনি যদি টাকা জমা দেন, আপনি যদি ধরেন একটা বীমা করলেন, তো বীমার জন্য আপনি আপনার কাগজপত্র জমা দিলেন, তারপরে ওরা হচ্ছে তাদের হেড অফিসে যাবে, সেটা ওকে করবে, ওকে করার পরে আপনার ব্যাংকের ম্যানেজার তখন আপনাকে পাঠাবে যে হ্যাঁ আপনার বীমাটা কমপ্লিট হয়েছে। এটা হচ্ছে সেন্ট্রালাইজড ফ্রেমওয়ার্কের কাজ। এটা অনেক ঘোরা পেশার কাজ। আর ডিসেন্ট্রালাইজড সিস্টেম হয়েছে কি, যে আমি চাইলে আসিফকে একটা টাকা পাঠাইতে পারতেছি, আসিফ চাইলে তানিমকে পাঠাইতে পারতেছে, সবাই জানতেছে, কিন্তু কোনো সমস্যা নেই, কারো কোনো কমপ্লেন নেই, কারো কোনো অনুমতি লাগে না। হ্যাঁ, এটা একটা সিস্টেমের ভিতরেই একটা ডিসেন্ট্রালাইজড সিস্টেম। নেক্সট। আচ্ছা, আমি কি প্রেজেন্ট করব? আমার নেট ঠিক হয়েছে নাকি এটা ওকে? এভাবেই আচ্ছা বলে দাও, তানিন, সমস্যা তানিন এটা অফ করে দে, আমি আমারটা প্রেজেন্ট করি। হ্যালো তানিন। হ্যাঁ, একটু একটু ওয়েট করো, আমি আমারটা স্টপ করে দিতেছি। হ্যাঁ। হ্যাঁ, আমি আমি দিই, তাহলে আমার কন্ট্রোল করতে একটু সুবিধা হয়। ওকে না? হ্যাঁ, ঠিক আছে। ওকে স্লাইড নাম্বার 23 নম্বরে যা, 23 থেকে আরম্ভ ওকে করবি। ওকে ওকে। হ্যাঁ, ঠিক আছে। তো এটাই বলতেছিলাম যে ডিসেন্ট্রালাইজড সিস্টেমের কাজটা। আর এখন আমরা দেখতেছি ব্লক, মানে ব্লক চেনের মেইন জিনিসটা হচ্ছে ব্লক। এখন এতক্ষণে আমরা ব্লকে গেছি। তো ব্লক জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, যে আপনার কাছে একটা বই আছে, আপনার বইয়ের যে প্রত্যেকটা পেজ, হ্যাঁ এই পেজগুলোকে যদি আপনি ব্লক বলেন তাহলে কমপ্লিট বইটাই হচ্ছে একটা ব্লক চেন। আপনি যখন প্রথম পেজে যান, প্রথম পেজে কিন্তু নাম্বার 1 থাকে, হ্যাঁ পেজের নাম্বার, এর আগে কিন্তু আর কোনো পেজের নাম্বার নাই। সো প্রথম যে পেজটা থাকতেছে সেটাকে আমরা ব্লক চেনে বলতেছি জেনেসিস ব্লক। হ্যাঁ, প্রথম ব্লকটাই হচ্ছে জেনেসিস ব্লক। এবং এই ব্লকের ভিতরে যে আপনি যখন একটা বই প্রিন্ট করে ফেলেন, প্রিন্ট করার পরে যে আপনি কিন্তু লেখাগুলো আর চেঞ্জ করতে পারতেছেন না, আপনি রাবার দিয়ে আর কলমের কালি মুছতে পারবেন না। অনেকটা এরকমই ব্লক চেনে যখন একবার একটা ডেটা সেন্ড করে ফেলছেন, এই ব্লকটা আপনি আর কখনো চেঞ্জ করতে পারবেন না। আপনি কি করতে পারেন, আপনি বইয়ের বইয়ের পেজে হয়তো কি করতে পারেন কি, লেখাগুলা কাইটে দিতে পারেন। হ্যাঁ, কিন্তু ব্লক চেনে তো এই কাটাকাটি সিস্টেমটা নাই। আপনি বইয়ের লেখাগুলো কাটার পরেও তো আপনার দাগ থাকবে। সো ব্লক চেনে এটা কখনোই সম্ভব হয় না যে একবার যখন কোনো ডেটা ঢুকে যায় এটা পার্মানেন্টলি ঢুকে যায়। তো এই যে একটা এক্সাম্পল, যে বইয়ের পেজ। হ্যাঁ, বইয়ের পেজের সাথে ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে যে ব্লকের ক্ষেত্রে আপনার প্রিভিয়াস যে পেজ, মানে প্রিভিয়াস যে ব্লকটা আছে, এই ব্লকের পরের ব্লকের মধ্যে প্রিভিয়াস ব্লকের ইনফরমেশনটা থাকে। প্রিভিয়াস ব্লকের যে ইনফরমেশন সেটা হ্যাশ করে আবার নতুন ব্লকে থাকে। কিন্তু বইয়ের ক্ষেত্রে যেটা দেখা যায়, যে আপনি 1 নাম্বার পেজ থেকে যখন 2 নাম্বার পেজে যান, আপনাকে আর বলে দিতেছে না যে 1 নাম্বার পেজের পরে 2 নাম্বার পেজটা আসছে, সরাসরি 2 লেখা থাকে। এটা হালকা একটা ডিফারেন্স, বাট এটা সুন্দর একটা উদাহরণ ব্লক চেইন বোঝানোর জন্য। এই যে আমি আপনাদের আগেই বলছি জেনেসিস ব্লকটা কি। এই ব্লক চেইনের প্রথম ব্লক, এই ব্লকটা আবিষ্কার করছিল হচ্ছে সাতোশি নাকামোতো। স্বাভাবিক, যে ব্যক্তি এটা জিনিসটা আবিষ্কার করছে সেই তো প্রথম ব্লক ক্রিয়েট করবে। এবং প্রথম ব্লকে কি ছিল, এইটা প্রথম যে একটা গল্প বলছিলাম, যে একটা ব্যাংকাপসির গল্প, সাতোশি নাকামোতো এই ব্যাংকাপসির যে শিরোনামটা দিছিল, এই শিরোনামটাকে সে প্রথম ব্লকে লিঙ্কটা সে রাখছিল। এখনো অনেকে এটা গবেষণা করছে যে আসলে সাতোশি নাকামোতো একজন ইঞ্জিনিয়ার মানুষ, সে এত কিছু থাকতে একটা অর্থনীতির জিনিস কেন সে এটা শেয়ার করছিল এই জায়গাতে। অ্যাকচুয়ালি এটা দ্বারা সে বুঝাইতে চাইছিল, এটা অনেকে ধারণা করে, যে বুঝাইতে চাইছিল যে ব্যাংক জিনিসটা যে কোনো সময় কলাপস করতে পারে। আপনি টাকা পয়সা ব্যাংকে রাখছেন, ব্যাংকে রাখলেই যে এটা সেফ, ব্যাপারটা এরকম না। আপনার টাকা পয়সা সব ব্যাংক উধাও হয়ে যেতে পারে, কিন্তু আপনি যদি বিটকয়েনে আসেন, আপনার একবার মানি ঢোকার পরে এই মানি আর আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। হ্যাকিং করা সম্ভব না। হ্যাকিং করা কেন সম্ভব না সেটা নিয়ে, সেটা আপনার অলরেডি মানে বুঝে গেছেন, যে ব্লককে যেহেতু কোনো চেঞ্জ করা যাইতেছে না, so আপনি হ্যাকিং কেমনে করবেন? হ্যাকিং করতে হলে তো আপনার কিছু একটা অ্যাটাক করতে হবে।
অ্যাটাক হয় নাই যে এরকম না, এর আগেও 2015-16 সালে একবার অ্যাটাক হয়েছিল, বাট ইটস ইম্পসিবল নাও যে কেউ ব্লক চেইনটাকে অ্যাটাক করবে বা হ্যাক করবে। সেই জন্য অনেক সেফ বিটকয়েন। জেনেসিস ব্লকের আরেকটা উদাহরণ এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে ইঞ্জিন, আপনার যে ট্রেনের ইঞ্জিনের যে প্রথম বগিটা, এটা হচ্ছে জেনেসিস ব্লক। এর আগে কিন্তু প্রিভিয়াস কোনো বগি নেই। আপনি যখন ট্রেনে যাবেন দেখবেন যে নাম দেওয়া আছে, একটা প্রথম ব্লকের নাম দিয়ে রাখছে ক, মানে প্রথম কামরা, তারপর এটা দেওয়া রাখছে খ, গ, বা ইংলিশেও আছে অনেকগুলো ট্রেনে নাম দেওয়া আছে, বাট ইঞ্জিনের কিন্তু কোনো নাম দেওয়া নাই। হ্যাঁ, তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে জেনেসিস ব্লকের আর কোনো প্রিভিয়াস নাম্বার বা কোনো কিছু পরিচয় দেওয়া লাগতেছে না। জেনেসিস ব্লক নিজেই প্রথম, এর আগে কিছু নাই। কিন্তু জেনেসিস ব্লকের ইনফরমেশনটা পরের ব্লক থেকে সেটা পাওয়া যায়। আচ্ছা, কিভাবে পাওয়া যায়? প্রত্যেকটা ব্লকের ইতিহাসই কিন্তু একটা নির্দিষ্ট ব্লকে সেট থাকে। এটা কিভাবে হচ্ছে, এটা নিয়ে একটু কঠিন জিনিসটা, এই জিনিসটা একটু পরে আমি বুঝিয়ে দিব কিভাবে প্রত্যেকটা ব্লকের হিস্ট্রি পরবর্তী নতুন একটা ব্লকে থাকতেছে। অনেকটা এরকম যে আপনি যখন 1 থেকে 100 পর্যন্ত গুনবেন, 100 যখন আপনি বলবেন মানে 100 নম্বর ব্লকে, বাকি 1 থেকে 99টা ব্লকেরই হিস্ট্রি 100 নম্বর ব্লকে থাকবে। কিভাবে থাকবে এটা সামনে আসবো। আচ্ছা, এটা হচ্ছে অরফান ব্লক। অরফান মানে কি? অরফান মানে সবাই তো জানেন, অরফান মানে এতিম হচ্ছে এতিম এতিম। এতিম। এতিম, হ্যাঁ হ্যাঁ। এতিম ব্লক, এতিম কাদেরকে বলে? যে যার হয়তো বাপ মা নাই, তার এতিম বলে। বাপ না থাকলে এতিম বলে, বাপ মা দুইজন না থাকলে এতিম বলে। আসলে আমরা নর্মালি ইউজ কিভাবে করি, যে আপনারা বন্ধুরা যখন 4-5 জন মিলে আড্ডা দিতেছেন, আরেকজন আইসা, সে হয়তো বা নতুন আপনাদের ভার্সিটিতে জয়েন করছে, সে আড্ডা দিতে ঢুকতে চাইতেছে কিন্তু লজ্জাবশত আর পারতেছে না, দূরে দাঁড়ায় আছে, তখন আপনারা কি বলবেন? শালা ছেলেটা এতিমের মতো দাঁড়ায় আছে। হ্যাঁ, অনেকটা ব্লক চেনের ক্ষেত্রে এরকম হয়, যে যখন ব্লকের আর ব্লক চেনে ঢুকতে চায় একসাথে, হয়তো বা 3টা বা 4টা ব্লক চেনে ঢোকার চেষ্টা করতেছে, তো ব্লক চেনের তো নেওয়ার একটা ক্ষমতা আছে, তারও ল্যাগিং হতে পারে। তো ল্যাগের কারণে যদি কোনো ব্লক চেনে ঢুকতে না পারে, তো এই ব্লকটা কি হয়? ব্লকটা তো একদম পারফেক্ট, ওকে, ঢোকার মতো, বাট ঢুকলো না কেন? এর ল্যাগের কারণে, টাইম ল্যাগের কারণে হইতে পারে। তো এই যে ব্লকটা নষ্ট হয়ে গেল, এই ব্লকটাই হচ্ছে অরফান ব্লক। আবার অনেক সময় কি, যে আপনি 2টা ব্লক ক্রিয়েট করলেন একদম একুরেট সেম ব্লক, একটা হয়তো বা তানিন ইনক্লুড করার চেষ্টা করতেছে ব্লক চেনে, আর একটা নাজমুল ইনক্লুড করার চেষ্টা করতেছে ব্লক চেনে। তো ব্লক চেন কি করবে? যে তার কাছে আগে আসবে, তার আগে আসবে, আগে পাবেন ভিত্তিতে ঢুকাই নিবে। বাকি একজন যে থাকবে সে হবে অরফান ব্লক। তো এটা ভ্যালিড হইতে পারে, আনভ্যালিড ব্লকও হইতে পারে, তবে এটা চেইনে রিজেক্টেড হয়ে যায়, এই জন্য এটার নাম ব্লক, অরফান ব্লক। এই যে এখন আমরা অ্যাকচুয়ালি ব্লকের পুরো প্রপার্টিটা দেখতে পাচ্ছি, যে টাইম স্ট্যাম্প, যেটা আগে বলছিলাম, টাইম স্ট্যাম্প, ভার্সন, মার্কেল রুট, ডিফিকাল্টি টার্গেট, নন্স, হ্যাশ, প্রিভিয়াস হ্যাশ, এগুলো সবগুলাই একটা ব্লকের ভিতরে থাকে। একটা আমরা টাইম স্ট্যাম্প সম্পর্কে যদি জানি, টাইম স্ট্যাম্প জিনিসটা হচ্ছে এরকম, আপনারা নেটওয়ার্কিং কোর্স করছেন, নেটওয়ার্কিং কোর্সে আপনারা দেখছেন যে কোনো একটা তথ্য যখন আপনি অ্যাড করেন, একটা আপনি ধরেন ফেসবুকে এটা পোস্ট করলেন, ফেসবুকে পোস্ট করলে কি হয়, আপনার টাইমটা দেখা যায় 8টা 30 আপনি পোস্ট করছেন, একটা গ্রুপে পোস্ট করলেন বা আপনার টাইম জানি করলেন, আরেকটা পোস্ট করলেন 5 মিনিট পরে, 8টা 45 দেখাইলো, হ্যাঁ, 8টা 40, 8টা 45। তার মানে কি, ফেসবুক প্রত্যেকটা পোস্টের জন্য একটা কারেন্ট টাইম অ্যাড করে দিতেছে, হ্যাঁ, যাতে পরবর্তীতে আপনি বুঝতে পারেন। তো এটা হচ্ছে নেটওয়ার্কিং এর ক্ষেত্রে টাইম স্ট্যাম্প। কিন্তু ব্লক চেনের ক্ষেত্রে হয় কি, যে প্রত্যেকটা ব্লক চেনে যে আপনার ট্রানজেকশন হচ্ছে, ট্রানজেকশনটা কখন হচ্ছে, হয়তোবা তানিন নাজমুলকে দিতেছে আজকে 9টায়, নাজমুল হয়তোবা আসিফকে দিতেছে আগামীকালকে 9টায়। তো এই যে একটা ক্রমান্বয়ে যে সাজানোটা, আসিফ প্রথমে তানিনের ট্রান্সফার, তারপরে আসিফের ট্রান্সফার, এই যে সাজানোটা, এটা ব্লক চেনে বলে হচ্ছে টাইম স্ট্যাম্প। যে ক্রমান্বয়টা, এটাও একটা ব্লকের মধ্যে থাকে, যে আগের ব্লক থেকে তারপরের ব্লকে কখন আসছে ট্রানজেকশনটা হইছে, টাইম স্ট্যাম্পে এড করা থাকে। এটা হচ্ছে মার্কেল রোড। মার্কেল রোডের ছবি দেখতেছেন, যে আমরা বাইনারি ট্রি পড়ছিলাম, সে অনেকটা বাইনারি ট্রির মতো। মার্কেল রোড সম্পর্কে আমি বলছিলাম যে 1 থেকে 99 পর্যন্ত যতগুলা ব্লক আছে সবগুলার হিস্ট্রি আমরা কেমনে 100 নম্বর ব্লকে পাবো, এটা হচ্ছে মার্কেল রুটের মাধ্যমে। মার্কেল রুটের মধ্যে করে কি, যে আগে যতগুলা হ্যাশ হয়েছে, আপনি হ্যাশিং জিনিসটা জানবেন সামনে গেলে, আগে যতগুলা ব্লকের যে ডেটাগুলো আছে সেই ব্লকের ডেটাগুলো রাখা হয় হচ্ছে হ্যাশ করার মাধ্যমে। হ্যাশিং হচ্ছে একটা এনক্রিপ্টেড ডাটা,
ডাটা এনক্রিপশন তো জানেন সবাই সম্ভবত। এনক্রিপ্টেড ডাটাগুলা থাকে হ্যাশিং করা। এই প্রত্যেকটা হ্যাশেরই একটা টোটাল হ্যাশ করা হয় 1 থেকে 99 পর্যন্ত ব্লকের সবগুলো একসাথে হ্যাশ করার ফলে যে হ্যাশিংটা হয় সেটা হচ্ছে মার্কেল রুট। আমরা আমরা এই ছবিতে যেটা দেখতে পারতেছি যে দেখেন নিচের নাম্বার এই দুইটা, এটা আসছে এটা থেকে, এটা আসছে এটা থেকে, দুইটা মিলে হচ্ছে এটা, হ্যাঁ, এটা থেকে এটা আসছে, এটা থেকে এটা, এখানে ফাইনালি পৌঁছে গেছে। আবার এরকম ভাবে প্রত্যেকটা থেকে ফাইনালি যে ডেস্টিনেশন গেছে এটা হচ্ছে নিউ ব্লক। আর আগে সবগুলাই বিভিন্ন ব্লকের ইনফরমেশন সবগুলাই একটা বাইনারি ট্রির মতো অ্যাড হইতেছে। তো সবাই ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, এখন আমরা যাচ্ছি হ্যাশ। এটা হচ্ছে অনেকটা, হ্যাশ হচ্ছে এমন একটা জিনিস ব্লকচেনের ক্ষেত্রে লিস্ট ইউনিক, ইউনিট এনক্রিপশন। আমাদের যেরকম হাতের ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে ইউনিক, হ্যাঁ, ঠোঁটের ছাপও সম্ভবত ইউনিক, আমি নট শিওর, বাট সম্ভবত ঠোঁটের ছাপ এবং হাতের আঙ্গুলের ছাপ এই দুইটা হচ্ছে ইউনিক জিনিস, পৃথিবীতে কারোর সাথে কারো মিলবে না। আউটপুট যেটা আসে এনক্রিপ্ট করার পরে এটা অনেকটা হ্যাশিং এর ক্ষেত্রে একদম ইউনিক থাকে। কেউ যদি লেখে যে আই এম ইটিং নাও, এটার যে একটা 64 বিটের হেক্সাডেসিমাল ক্যারেক্টার আসবে হ্যাশিং করার ফলে, আই এম ইটিং নাও এর পরে যদি একটা ফুল স্টপ দেওয়া যায় তাহলে একদম কমপ্লিটলি ডিফারেন্ট একটা হ্যাশ ভ্যালু আসবে। আপনারা যদি দেখতে পারতেন, জুম করা যাচ্ছে না, এইখানে হ্যাশ ভ্যালু আছে, আপনারা যখন স্লাইডটা পাবেন তখন দেখতে পারবেন এরকম একটা নর্মাল একটা হ্যাশ ভ্যালু দেওয়া হয়েছে। এটা আরেকটা যদি এরকম এনক্রিপ্ট করা হয় সেটা এরকম থাকবে না, নতুন একটা হ্যাশ ভ্যালু হবে। হ্যাশ নিয়ে আরো গল্প বলা যায়, হ্যাশিং জিনিসটা অনেকটা এরকম। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, হ্যাশ নিয়ে, হ্যাশ বুঝেন না এমন কেউ আছেন? মাইক অন করে বলতে পারেন, না হলে কেউ বুঝেন না এমন কেউ আছেন? আরেকবার একটু বলেন। আচ্ছা, রিফাত তুই হ্যাশিং ওই জিনিস গল্পটা বল। কোন গল্প? আচ্ছা, হ্যাশিং হচ্ছে এরকম যে আমরা যখন একটা আমরা ডেটা তো বুঝি যে ধরেন একটা সেন্টেন্স বা একটা সংখ্যা বা আপনার একটা ট্রানজাকশন নাম্বার, এই সবগুলা ডেটা যখন আমরা ব্লকের ভিতরে রাখবো, সরাসরি ব্লকের ভিতরে এগুলো লেখা যাবে না, ব্লক অ্যাকসেপ্ট করবে 64 বিটের হেক্সাডেসিমাল একটা ক্যারেক্টার। তো ওই ক্যারেক্টারটাকে কিছু অ্যালগোরিদম আছে, SHA-264 সম্ভবত একটা অ্যালগোরিদম আছে, ওই অ্যালগোরিদমটার মাধ্যমে আমরা কনভার্সনটা করি হ্যাশিং এ। হ্যাশিং হচ্ছে একটা নর্মাল সেন্টেন্সকে একটা অন্য একটা রূপ দান করা। তো এটার একটা ফেমাস গল্প আছে, যারা ক্রিপ্টোগ্রাফি করছেন অথবা কম্পিউটার নেটওয়ার্কিং এ পড়ছেন তারাও জানতে পারেন। সাকিব পাঠান স্যার যখন ছিলেন তখন নেটওয়ার্কিং যারা করছেন তারাও জানেন গল্পটা। উনি বলছিলেন যে রোমিও জুলিয়েটের কাহিনী, রোমিও জুলিয়েট যখন প্রেম করতে গেছিল তখন তার জুলিয়েটের হাজবেন্ড তখন সন্দেহ করা যখন শুরু করলো, জুলিয়েটের হাজবেন্ড নাকি বাবা, হ্যাঁ, বাবা যখন সন্দেহ করা শুরু করলো তখন রোমিও জুলিয়েটকে চিঠি দিল সংখ্যার মাধ্যমে। তার সে কিছু সংখ্যা লিখে জুলিয়েটের কাছে পাঠাইছে। তো জুলিয়েট সংখ্যা দিকে সে উত্তর দিয়ে আরেকটা সংখ্যা লিখে উত্তর দিছে। তখন তার বাবা দেখছে জাস্ট সংখ্যা লেখা, সো এটা কিছুই না। অ্যাকচুয়ালি তারা যেটা করছিল, 1 2 3 এই তিনটা সংখ্যাকে ওরা বাদ দিছে, বাদ দেওয়ার পরে 4 5 6 থেকে ওরা শুরু করছে। 4 কে ধরছে ওরা এ, 5 কে ধরছে বি, 6 কে ধরছে সি। সো এখন তো অ্যালগোরিদমের যুগ, এখন অ্যালগোরিদম আছে, বাট সে প্রাচীন যুগে তো অ্যালগোরিদমের যুগ ছিল না। সো তখন কি করতো, ম্যানুয়াল অ্যালগোরিদম করা হতো। যখন রোমিও জুলিয়েটকে পাঠাইছে 4 5 6, তখন জুলিয়েট বুঝে গেছে যে এটা বুঝাইছে এ বি সি। সো এইভাবে ওরা লেখা পাঠাইতো। এবং এরকম একই জিনিস হয়েছিল আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যখন রাশিয়ানরা তাদের সৈন্যদের কাছে বিভিন্ন ধরনের তথ্য পাঠাইতো, তখন যখনই বলতো যে হেইল হিটলার, হ্যাঁ, হেইল হিটলার যেদিন বলছে রেডিওতে ওই দিনই অ্যাটাকটা হয়েছে। এবং হেইল হিটলার এই জিনিসটার দ্বারা যে অ্যাটাক করতে বলা হয়েছে, আমেরিকানরা এটা প্রথমেই বুঝে গেছিল। হ্যাঁ, ওদের একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন, নামটা আপাতত মনে পড়তেছে না, সে একজন ম্যাথমেটিশিয়ান, সে আমেরিকানদের হেল্প করছিল। অ্যালান টিউরিং। হ্যাঁ, অ্যালান টিউরিং, থ্যাংক ইউ, অ্যালান টিউরিং সেটা আবিষ্কার করছিল। বাট সে প্রথমে সেটা সবাইকে জানায় নাই, কারণ যদি জানায় দিত তাহলে হয়তোবা মানুষ কিছু বাঁচানো যেত, যুদ্ধটা ওরা জিততে পারতো না। সো এই জিনিসটা হচ্ছে হ্যাশিং, এনক্রিপশন, একটা অন্যরকম একটা ভ্যালু বের করা নর্মাল একটা সেন্টেন্সের। তো হোয়াট ইজ প্রিভিয়াস হ্যাশ? প্রিভিয়াস হ্যাশ অনেকটা এরকম যে আপনি বর্তমান যে হ্যাশে, মানে বর্তমান যে ব্লকে আছেন তার আগের ব্লকের যে ইনফরমেশন যেগুলো ছিল সেগুলোকেও একটা হ্যাশ ভ্যালুতে কনভার্ট করা হয়, এবং ওই কনভার্সন ভ্যালুটাও নতুন ব্লকে প্রিভিয়াস হ্যাশ হিসেবে অ্যাড হয়। একমাত্র জেনেসিস ব্লক যেটা ছিল সেটাতে কোনো প্রিভিয়াস হ্যাশ নাই, এটা সবসময় জিরোই থাকবে। এটা হচ্ছে ব্লকচেনের প্রপার্টি। ব্লকচেনের প্রপার্টিতে আছে আপনার ডিস্ট্রিবিউটেড ডাটা শেয়ারিং,
ইমিউটেবিলিটি, ডাটা পারসিস্টেন্স, অটোনোমাস কোড এক্সিকিউশন, অ্যাকাউন্টেবিলিটি এন্ড ট্রান্সপারেন্সি, ডাটা প্রভিনেন্স। তো এই জিনিসটা একটু বোঝার আছে। ব্লকচেন প্রপার্টি যদি আপনি বুঝতে চান, এটা অনেক সময়ের ব্যাপার। যদি আমি সংক্ষেপে বলি, প্রপার্টি গুলো ডিস্ট্রিবিউটেড ডাটা শেয়ারিং। এই জিনিসটা হচ্ছে এরকম যে ব্লকচেনে সকল ডাটা একাধিক নোডে ভাগ করা থাকে। ব্লকচেনের ভিতরে সকল ডাটা একাধিক নোডে ভাগ করা থাকে। ধরেন আমাদের একটা ব্লকচেন আছে, আমাদের ভার্সিটির একটা ব্লকচেন। ব্লকচেনে ভার্সিটি ধরেন 100 জন আছে ওই ব্লকচেনের ভিতরে। প্রত্যেকের কাছেই এই ব্লকচেনের সকল ডেটা, হ্যাঁ, ভাগ ভাগ করা থাকবে। এর কাছে হয়তো 1 জিবি আছে, তার কাছে আরো 2 জিবি আছে, এরকম ভাগ ভাগ করে দেওয়া হয়। আহ কতটুকু সাইজ একটা ধারণা দেওয়া যেতে পারে। একটা ব্লকের সাইজ হয় আপনার 1 MB। যখন প্রথম দিকে ছিল 1 MB ছিল, বর্তমানে এটা আপগ্রেড করতে করতে ব্লক সাইজের সাইজ এখন ব্লকের সাইজ 8 MB পর্যন্ত চলে গেছে। 8 MB পর্যন্ত, 1 to 8 MB পর্যন্ত একটা ব্লকের সাইজ হইতে পারে। এর ভিতরে ইনফরমেশন একটা ব্লকের ভিতরে রাখা যায়। তো এই জায়গাটা অ্যাকচুয়ালি কিনতে হয় কিসে? ব্লকচেনে যখন আপনি বানাবেন তখন এটা একটা প্ল্যাটফর্ম দরকার। ব্লকচেনেও ডাটা কিনতে হয় আপনার ডাটাগুলো স্টোর করার জন্য। ইথেরিয়ামে কিনতে হয়। ইথেরিয়াম অনেক দামি একটা জিনিস। ইথেরিয়ামের প্ল্যাটফর্মে যখন ব্লকচেনের ডাটাগুলো রাখা হয়, 1 MBর দাম পড়ে যায় সম্ভবত $1 বেশি, $1.50 মতো। তো আপনি যদি একটা ভার্সিটি একটা সিস্টেমই বানানো ইথেরিয়াম দিয়ে চালান, অনেক ব্যয়বহুল একটা কাজ। হয়তোবা লাখখানিক টাকার মতো খরচ পড়বে জাস্ট স্টার্ট করতে। তারপরে যখন ডাটা বাড়বে, স্টুডেন্টের এন্ট্রি বাড়বে, তখন হয়তো বা খরচ আরো বেড়ে যাবে। এরকম হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডাটা শেয়ারিং এর ইতিহাস। আচ্ছা, এখন আমরা যাই ইমিউটেবিলিটি। ইমিউটেবিলিটি জিনিসটা হচ্ছে এরকম যে ওয়ান ওয়ে প্রসেস। হ্যাঁ, আমরা যেরকম বাংলা মুভিতে দেখছি যে নায়করা যখন অসৎ পথে চলে যায়, আন্ডারগ্রাউন্ডে চলে যায়, তখন যখন সে আবার নায়িকার প্রেমে পড়ে ব্যাক করার চেষ্টা করে, তখন ভিলেন বলে যে যেটা এই পথে একবার ঢোকা যায়, দ্বিতীয়বার আর ফেরত আসা যায় না। অনেকটা ব্লক চিনে হচ্ছে এরকম। ব্লকে আপনি একবার ইনফরমেশন দিতে পারবেন, সেটা ভুল হোক আর সঠিক হোক, কিন্তু একবার যখন ব্লকে ঢুকে গেছে তখন সেটাকে আর চেঞ্জ করা সম্ভব না। এই যে আপনার এটাই হচ্ছে অনেকটা ইমিউটেবিলিটি। এতে আপনার জিনিসটা হয় কি যে আজকে আপনার সাথে আমার খুব খাতির, তা আমি আপনার নাম্বার হয়তো বা 90 দিয়ে দিছি। আপনার সাথে খাতিরের ফলে আপনি আমাকে 100 টাকা ঘুষ দিলেন, বললেন যে ভাইয়া আমাকে যদি 100 দিয়ে দেন তাহলে একটু বেটার হইতো। তখন আমি কি করলাম যে আমি ব্লকের মধ্যে ঢুকে 100 দিয়ে দিলাম, কিন্তু ব্লক চেন এটা সম্ভব না। আপনি 90 পাইছেন মানে 90 দেওয়া আছে। এটা হচ্ছে ইমিউটেবিলিটি। এটা হচ্ছে আপনার একটা ট্রান্সপারেন্সি ব্যাপার, যে ব্লকচেনে যে অসততা কমায় দিবে, এটা একটা বড় উদাহরণ হচ্ছে ইমিউটেবিলিটি, ব্লকচেনের একটা প্রপার্টিজ। ডাটা পারসিস্টেন্স। ডাটা পারসিস্টেন্স হচ্ছে অনেকটা এরকম যে ডিস্ট্রিবিউটেড সিস্টেমে ব্লকচেন ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত পর্যাপ্ত নোড থাকবে। হ্যাঁ, আপনার যখন ডিস্ট্রিবিউটেড সিস্টেম, তো মনে আছে যে একটা সিস্টেমের ভিতরে 8-10টা নোড যারা আছে প্রত্যেকেই প্রত্যেকের কাছে ট্রান্সফার করতেছে। অনেকটা আপনাদের যদি উদাহরণ দেওয়া যায়, হ্যাঁ, 10 জনের কাছে ধরেন 10টা ব্যাগ আছে, ব্যাগের মাঝখানে সবার একটা আম আম রাখা আছে ধরেন মাঝখানে। তো আপনারা আম কতটুকু নিতে পারবেন? যতক্ষণ আপনার ব্যাগে জায়গা আছে। তো ডিস্ট্রিবিউটেড সিস্টেম এরকম, যতক্ষণ পর্যন্ত আপনার নোডে যতক্ষণ জায়গা আছে ততক্ষণই ব্লক চেনের ডাটাগুলো আপনি এখানে ঢুকাইতে পারবেন। এটা হচ্ছে ডাটা পারসিস্টেন্স। এবং এটা সিকিউর ওয়েতে, একদমই সিকিউর হয়, কখনোই এর বাইরে কখনো যাবে না। হ্যাঁ, হ্যাকিং সম্ভব না এরকম ওয়েতেই করা। অটোনোমাস কোড এক্সিকিউশন। এই জিনিসটা বোঝার আগে আপনার স্মার্ট কন্ট্রাক্ট সম্পর্কে আইডিয়া থাকতে হবে। স্মার্ট কন্ট্রাক্ট নিয়ে কতজনের আইডিয়া আছে? কেউ কি জানেন স্মার্ট কন্ট্রাক্ট কি? এনিওয়ান? না। ওকে। স্মার্ট কন্ট্রাক্ট জিনিসটা হচ্ছে অটোমেটিক এক্সিকিউশন। অটোমেটিক এক্সিকিউশন কন্ট্রোল। আপনি অটোমেটিক এক্সিকিউশন উদাহরণ দিলে আপনার বোঝানো যাবে। ধরেন চুক্তি, হ্যাঁ, আপনার সাথে আমার চুক্তি আছে যে আপনাকে প্রতি মাসে আমি 100 টাকা করে দিব। তো 100 টাকা আপনি প্রথম মাসে পাইলেন, পরের মাসে আর আপনাকে আমার বলতে হবে না, আপনার আমাকে বলতে হবে না ভাই 100 টাকা দেন। মাসের 1 তারিখে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আরো 100 টাকা চলে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা কন্ট্রাক্ট। হ্যাঁ, এটা লিগাল ডকুমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়। এটা আপনার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে এখন ইউএসএ তে ইউজ করতেছে। যে আপনার সরাসরি আপনার ব্যাংকে টাকা আছে, অটোমেটিক ড্রাইভিং লাইসেন্সে কোনো একটা ঝামেলা হইলে অটোমেটিক টাকা দিয়ে জরিমানা দিয়ে আপনার লাইসেন্সটা ঠিক করে দিতেছে। আপনার লাইসেন্সের আপনার ড্রাইভিং এর টেস্ট দেওয়া আছে, এটা আপনার জমা আছে ওদের কোম্পানিতে। অটোমেটেড আপনার 6-5 মাস পরে পরে বা 5 বছর পরে পরে, হ্যাঁ, নির্দিষ্ট সময় পরে পরে আবার রিনিউ হচ্ছে কন্ট্রাক্টটা। এটা হচ্ছে একটা স্মার্ট কন্ট্রাক্ট।
তো অটোনমাস কোড এক্সিকিউশন জিনিসটা হচ্ছে এরকম যে ব্লকচেনকে যখন আপনি একটা ডিরেকশন দিয়ে দিবেন, সেই ডিরেকশনে ও কোনো ব্যর্থতা ছাড়াই, কোনো ফেইলার ছাড়াই স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে সহজেই ওর কাজটা কমপ্লিট করবে। অটোনমাস কোড এক্সিকিউশন, ওকে আপনার বারবার শিখাই দিতে হবে না যে এই কোডটা এইভাবে রান করো, এভাবে রান করো। একবার আপনি দিলেন স্মার্ট কন্ট্রাক্ট, ওকে নিয়মগুলো জানিয়ে দিলেন, আমাদের নর্মাল সি সি প্লাস প্লাস কোডের মতোই বারবার একই কাজ করতে থাকবে স্মার্ট কন্ট্রাক্ট অনুযায়ী। তারপরে আসতেছে আমাদের অ্যাকাউন্টেবিলিটি এন্ড ট্রান্সপারেন্সি। এটা তো বুঝতে পারতেছেন অ্যাকাউন্টেবিলিটি কি, একটা দায়বদ্ধতা। ট্রান্সপারেন্সি মানে স্বচ্ছতা। তো প্রত্যেক অনুমোদিত মাইনার, ব্লক চেনের যে ডেটা মাইনিং করে যারা মাইনার, প্রত্যেক মাইনারের কাছে প্রতিটা ট্রানজেকশন ভেরিফাই করতে হয়। হ্যাঁ, আপনি আজকে হঠাৎ করে টাকা পয়সা ট্রানজাক্ট করলেন, ধরেন এ, ধরেন আছে নাম বলি, তানিন চাইলো আজকে নাজমুলকে টাকা দিবে, সে নাজমুলের অ্যাকাউন্টে 50 বিটকয়েন দিয়ে দিল। হ্যাঁ, তো 50 বিটকয়েন দিলে এখন দেখা গেল কি তানিনের অ্যাকাউন্টে অ্যাকচুয়ালি 50 বিটকয়েন নাই, ওর অ্যাকাউন্টে আছে 49 বিটকয়েন। সো ও যখন নর্মালি আমরা যেরকম দেখতে পারবো যে ওয়ালেট থেকে যখন আপনি টাকা ট্রান্সফার করেন, আপনি বলবে যে টাকা পর্যাপ্ত নাই। বাট বিটকয়েনের কাজটা কিভাবে করে, বিটকয়েনে বলে কি 49 বিটকয়েন যখন পাঠাবেন, প্রত্যেক মাইনারের কাছে অটোমেটিক, কাজটা অটোমেটিক হয়ে যাবে। অবশ্য প্রত্যেক মাইনারে অ্যাকচুয়ালি কাজটা করতে হবে না, প্রত্যেক মাইনারের কাছে একটা কল যাবে যে এই ব্যক্তি 50টা বিটকয়েন ট্রান্সফার করতে চাইতেছে, ওর কাছে কি 50টা বিটকয়েন আছে বা 50টা বিটকয়েন ওর দ্বারা ট্রান্সফার করা সম্ভব। যদি 50%-এর উপরে, মার্জিনালি 60-70 যতগুলা মাইনার তখন কম্পিউটার নোড সজাগ থাকে, হ্যাঁ, তারা যদি 50%-এর উপরে বলে যে হ্যাঁ এই লোকের দ্বারা এই ট্রান্সফারটা সম্ভব, তাহলেই মাইনারে এই ট্রান্সফারটা করতে পারবে, নাজমুল তানিনকে $50 50 বিটকয়েন দিতে পারবে। হ্যাঁ, তো প্রত্যেক অনুমোদিত মাইনারই যখন ট্রানজিশন ভেরিফাই করতে পারে, সেখানে স্বচ্ছতা থাকবে, কেউ বাটপারি করার চান্স নেই যে আমি এখন পাঠাই দিলাম 50 বিটকয়েন বাট অ্যাকচুয়ালি তার 50 বিটকয়েন নাই। বা ডাবল স্পেন্ডিং সম্পর্কে আপনারা শুনছেন? ডাবল স্পেন্ডিং শুনছেন কেউ? ডাবল স্পেন্ডিং, এনিওয়ান? ডাবল স্পেন্ডিং, ডাবল স্পেন্ডিং শোনার কথা, ডাটা মাইনিং যারা করছেন ডাবল স্পেন্ডিং শোনার কথা। আচ্ছা, কেউ মনে হয় জানে না। ডাবল স্পেন্ডিং মানেটা হচ্ছে আপনার কাছে যে টাকা আছে একই জিনিস আপনি দুইবার স্পেন্ড করলেন। যেন আপনার অ্যাকাউন্টে আছে $5, আপনি $5 দিয়ে একটা জুতা কিনলেন, হ্যাঁ, আবার এই $5 দিয়ে আপনি একটা পিৎজা অর্ডার করে দিলেন, দুইটা একই সাথে করলেন। হ্যাঁ, আপনার অ্যাকাউন্টে $5 আছে, যেটি একই সাথে যদি করে দেন, দেখা গেল যে দুইটাতেই টাকা বাই হয়ে গেছে। হয়তো বা এই যে একটু টাইম থাকে 10 সেকেন্ড 15 সেকেন্ড যে টাইম থাকে কাজটা এক্সিকিউশন করার, এর মাঝখানে যখন আপনি একই জিনিস দিয়ে দুইবার কাজটা করে ফেলেন, তখন সেটাকে বলে ডাবল স্পেন্ডিং। তো ডাবল স্পেন্ডিং জিনিসটাও এই বিটকয়েনে সম্ভব না, কারণ যখনই আপনি একটা বিটকয়েনে ট্রান্সফার করবেন, প্রত্যেকের অনুমতি নিতে নিতে মোটামুটি আপনার অ্যাকাউন্ট থেকে যখন একটা ট্রান্সফার কমপ্লিট হবে, তারপরে আপনি নেক্সট ট্রান্সফারে যাইতে পারবেন। একই সাথে দুইটা ট্রান্সফার কখনোই করতে পারবেন না। সো বিটকয়েন বা ব্লকচেন আপনাকে ডাবল স্পেন্ডিং থেকে বাঁচাইতেছে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যারা ভবিষ্যতে এই সেক্টরে নিয়ে কাজ করতে চান তারা ডাবল স্পেন্ডিং সম্পর্কে একটা ভালো আইডিয়া রাখবেন। আমি নিজেও যে খুব ভালো আইডিয়া আছে তাও না, একটু নর্মালি প্রাইমারি আপনাকে ধারণা দিলাম। না, লাস্ট বাট নট দ্য লিস্ট, ডাটা প্রভিনেন্স। ডাটা প্রভিনেন্স জিনিসটা হচ্ছে যে ব্লকচেনে যখন ডেটা সংরক্ষণ করা হয়, হ্যাঁ, ডাটা সংরক্ষণ করার জন্য আপনার একটা পাবলিক কি লাগে। হ্যাঁ, আপনার যে পাবলিক কি, এটাই হচ্ছে আপনার যে ট্রানজেকশনটা যে করছে মাইনারে বুঝবে কিভাবে কার কাছ থেকে ট্রানজেকশনটা আসছে। প্রত্যেকের একটা নাম্বার থাকে প্রত্যেকের, কারণ ব্লকচেনে কিন্তু কেউ নিজের নাম দিয়ে এন্ট্রি করা থাকে না। ব্লকচেনের ভিতরে বা বিটকয়েনের ভিতরে সবাই থাকে এরকম একটা নাম্বার থাকে, আইডি নাম্বার অমুক। হ্যাঁ, ওইটাই মূলত হচ্ছে একটা পাবলিক কি। তো ব্লকচেনে ডাটা সংরক্ষণ করার জন্য এই পাবলিক কিরা ব্যবহার করতে হয়, এতে প্রমাণ থাকে হচ্ছে কে ট্রানজেকশনটা করতেছে। এটাই হচ্ছে ডাটা প্রভিনেন্স। আচ্ছা, নেক্সট, এটা হচ্ছে আমাদের কি কি ব্লকচেন আছে। এটা যারা ব্লকচেন নিয়ে হালকা পড়াশোনা করছেন তারা জানেন যে ব্লকচেন 3 ধরনের হয়: পাবলিক ব্লকচেন, প্রাইভেট ব্লকচেন এবং ফেডারেটেড ব্লকচেন। পাবলিক ব্লকচেনের ক্ষেত্রে কি হয় যে ওপেন ফর অল, এনিওয়ান ক্যান বি পার্ট অফ ইট, সবাই এটাতে অংশগ্রহণ নিতে পারে। সেটা হচ্ছে বিটকয়েন, যেটা বিটকয়েনে আপনি চাইলে যে কোনো সময় একটা ওয়ালেট কিনে আপনি বিটকয়েনের মানি কিনতে পারেন, ট্রান্সফার করতে পারেন, মাইনাররা যে কোনো সময় করতে পারে, যে কেউ করতে পারে, একদম ওপেন ফর অল। এবং সবাই জানতে পারতেছে কে কে ট্রান্সফারটা করতেছে, প্রত্যেকের আইডি নাম্বার পাওয়া যেতেছে। কেউ প্রশ্ন করে নাই যদি এখন পর্যন্ত সাতোশি নাগামোতোর পরিচয়টা কিভাবে জানা যেতে পারে। এটা হচ্ছে একটা বড় উপায়। সাতোশি নাগামোতো কে এটা জানার জন্য সবচেয়ে বড় উপায় হচ্ছে সে যদি একটা ট্রান্সফার এখন করে, কারণ সে তো প্রথম জেনেসিস ব্লকের আবিষ্কারক, তো সবাই জানে জেনেসিস ব্লক কোনটা।
সো যখনই জেনেসিস ব্লকে ট্রান্সফার হবে তখনই বুঝতে পারবে মানুষে যে এই আইডির মালিকটাই হচ্ছে সাতোশি নাগামোতো। তো সে কখনো বিটকয়েন দিয়ে ট্রান্সফার করে নাই। সো এই যে এত এত বিটকয়েন জিনিসের মালিক সে, বাট সেই টাকাটা কখনো সে ইউজ করে নাই। সে চাইলে একাই মাইনিং করে অনেক অনেক টাকা রাখতে পারতো, অনেক অনেক টাকার মালিক হইতে পারতো, বাট সে বিটকয়েন বানাইছে জাস্ট, বাট বিটকয়েন থেকে সে কোনো ফায়দা নেয় নাই। বুঝতে পারতেছেন কতটা ব্রিলিয়ান্ট লোক? কোটি কোটি টাকার জিনিস, অথচ সে এখান থেকে ইউজ করে না। সে জানে সে সবচেয়ে বেশি কামাইতে পারবে, হয়তো বা অন্য কিছু করতেছে এখন। তারপরে ধাপ হচ্ছে প্রাইভেট ব্লকচেন। প্রাইভেট ব্লকচেনটা হচ্ছে একটা একটা সিঙ্গেল কোম্পানি। এটা ধরেন আমাদের সাউথ ইস্টের জন্য হতে পারে। আমরা যেটা বানাইছি একটা ফিডব্যাক সিস্টেম। আমি যে রিসার্চে কাজ করছি সেটা হচ্ছে ফিডব্যাক সিস্টেম বানানো ব্লকচেন দ্বারা। এটার মেইন কাজটাই হবে মূলত প্রাইভেট ব্লকচেনে, যে একটা কোম্পানি নিজেদের যারা এমপ্লয়ি আছে তারা ফিডব্যাক দিতে পারবে, কোম্পানির ভিতরে মানুষজনই জানবে। এবং প্রাইভেট ব্লকচেনের একটা দুর্বলতা বলতে পারেন, সেটা হচ্ছে এটা সেন্ট্রালি এটাকে আপনার কমান্ড করতে হয়। একজন সেন্ট্রাল ক্ষমতা একজনের থাকে, কারা কারা ফিডব্যাক দিবে না দিবে এটার ক্ষমতা থাকে। হ্যাঁ, এই একটা ক্ষমতা প্রাইভেট ব্লকচেনে আছে। বাট পাবলিক ব্লকচেনে এইরকম ক্ষমতা নাই। কেউ যদি একটা পাবলিক ব্লকচেনে কোনো একটা সিস্টেম বানায়, তাহলে যে যে কেউ সময় ট্রান্সফার করতে পারে, ডেটা ইনপুট করতে পারে। হ্যাঁ, কেউ মানা করতে পারবে না বা কারো অনুমতিও লাগবে না। নেক্সট ধাপ হচ্ছে ফেডারেটেড ব্লকচেন। ফেডারেটেড ব্লকচেন হচ্ছে গ্রুপ অফ পিপল অর কোম্পানি। এটা সহজে বলা যায় যে সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে কেউ যদি এআইবি তে ট্রান্সফার করতে চায়, সেক্ষেত্রে কি হয়, সাউথ ইস্ট কোম্পানিকে সাউথ ইস্ট ইউনিভার্সিটিকে সার্টিফিকেটটা, মানে কত ক্রেডিট করছে সেটার একটা দলিল দেখাইতে হয়, একটা রেজাল্টের কপি প্লাস হচ্ছে ভার্সিটি থেকে একটা রিকমেন্ডেশন লেটার। এই দুইটা জিনিস এআইবি কে পাঠাইতে হয়। তো যদি এরকম পাঠানোর যদি দরকার হয় দুইটা কোম্পানির ভিতরে সার্বক্ষণিক যদি এরকম ট্রান্সফার সিস্টেম থাকে, তাহলেই ফেডারেটেড ব্লকচেনটা ইউজ করা হয়। এখানে হয় কি, দুইটা কোম্পানি বা দুইটা প্রতিষ্ঠান তারা নিজেদের মধ্যে যখন ট্রান্সফার করে তখন এই ব্লকচেনটা ইউজ করে। আগে বলছি যে পাবলিক ব্লকচেনে এটা একটা পারমিশনলেস ব্লকচেন, কোনো পারমিশন লাগে না। এটা ডিসেন্ট্রালাইজড, কারো কোনো কন্ট্রোল নাই এখানে। ডাটা একবার যেটা আগের মতোই, কখনোই চেঞ্জ করা যায় না। হ্যাঁ, মোস্ট কমন এক্সাম্পল হচ্ছে বিটকয়েন এবং ইথেরিয়াম। প্রাইভেট ব্লকচেনের ক্ষেত্রে এই যে অবশ্যই পারমিশন ব্লকচেন, কে কে ফিডব্যাক দিবে না দিবে এটার পারমিশন দেওয়া লাগে। ভার্সিটিতে আপনি ফিডব্যাক দিবেন, আপনি ভার্সিটির রেজিস্টার্ড স্টুডেন্ট হলেই একমাত্র আপনি ফিডব্যাক দিতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে প্রাইভেট ব্লকচেন। ইট ইজ অ্যান ইনভাইটেশন অনলি নেটওয়ার্ক। একটা সিঙ্গেল এন্টিটি, মানে ভার্সিটি যে কন্ট্রোল করতেছে এই ওয়েবসাইটটা, তারা আপনাকে ইনভাইটেশন পাঠাবে, তখনই আপনি এই ফিডব্যাকটা দিতে পারবেন। মানে অনেকটা আমাদের ভার্সিটিতে যে একটা অপশন থাকে টিচিং ইভালুয়েশন, ইভালুয়েশন অপশনটা যখনই ওপেন হবে তখনই আপনি দিতে পারবেন। এর আগে আপনি কাউকে কোনো ফিডব্যাক দেওয়ার জায়গা পাবেন না। হ্যাঁ, মোটামুটি বেসিক্যালি এটাই কমপ্লিট এই জিনিসটা। একজন ব্যক্তি বা একটা কোম্পানি এটাকে কন্ট্রোল করে। এবং একজন ব্যক্তিও চাইলে আপনার কি বলে কন্ট্রোলে থাকতে পারে, চাইলে একাধিক ব্যক্তিও কন্ট্রোলে থাকতে পারে। এরকম না যে একদম সিঙ্গেল ব্যক্তি কন্ট্রোলে থাকবে, এরকম না, একাধিক এন্টিটিও থাকতে পারে। এই ব্যাপারটা করা যায় প্রাইভেটে। ফেডারেট ব্লকচেনের ক্ষেত্রে অনেকটা প্রাইভেট ব্লকচেনের মতোই। হুম, এখানে যেটা হয় কি যে এরকম যদি একটা সিস্টেম বানানো হয়, এরকম আমাদের ভার্সিটিতে যেরকম টিচিং ইভালুয়েশনটা হয়তো বা সাউথ ইস্ট স্টুডেন্টরা করতে পারে, যদি ইআইবির সাথে আমরা একসাথে মিলা ফেডারেট ব্লকচেন বানাই, সেক্ষেত্রে ইআইবি স্টুডেন্টরাও সাউথ ইস্টের টিচারদেরকে একটা ফিডব্যাক দিতে পারবে, বাট সাউথ ইস্টের স্টুডেন্টরাও দিতে পারবে ইআইবি টিচারদেরকে। এরকম ফেডারেট ব্লকচেন এটা হচ্ছে বুদ্ধি, মানে উপায়, সুবিধা। আচ্ছা, এখন যেটা স্যার বলছিল যে রিসার্চ আইডিয়া নিয়ে একটু কথা বলতে। আহ, এখানে ব্লকচেন নিয়ে কাজ করতে চাচ্ছে এরকম আমি জানি হচ্ছে আসিফ, অর্পণ। এর বাইরে আর কেউ আছেন ব্লকচেন নিয়ে কাজ করতে? ও, আরেকজন হচ্ছে মুয়াজ। এর বাইরে কি আর কেউ আছেন ব্লকচেন নিয়ে কাজ করতে চান? সামনে কেউ থাকলে একটু মাইকে আসেন। জি ভাইয়া। জি ভাই, আসছি ভাই। আসি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা কোন টিচার আন্ডারে করতেছেন বা ইচ্ছা কার আন্ডারে করার? ভাই আমি আশরাফ ভাইয়া স্যারের আমি সাথে কথা জাস্ট বলেছিলাম। উনি হ্যাঁ। বলছিলেন যে উনি ব্লকচেনের উপরে একটা টপিকস নিয়ে ওনার ধারণা আছে, ওটা নিয়ে হুম। কাজ করবে। তো ওটা নিয়ে আমি স্যারের সাথে পরে কথা বলবো, সেটা বলছে। আচ্ছা, স্যারের কোনো এখনো টপিকের আমাদের নাম দেয় ধারণা নাই? দেয়নি। আচ্ছা, টপিকের নাম দেয় নাই। স্যার আর বলছে স্যার একটা ধারণা আছে যেটা এখনো বলে নাই আর কি। আচ্ছা আচ্ছা, আর আরেকজন কে বলছিলেন? ভাইয়া আমি ইসলাম স্যার আন্ডারে আর কি কাজ শুরু করছি আর কি। আপনি একাই সামনের না বার আর কি করব। আর হ্যাঁ, কেউ আমার আছে? গ্রুপ মেম্বার আছে, ওরা আসে না এখন ওইখানে। আচ্ছা, ঠিক আছে। আমরা তিনজন আর কি।
আপনারা কি স্যারকে কোনো টপিক দিছেন যে এই টপিকে কাজ করতে চান? না ভাইয়া, টপিক এখনো আমরা বের করি নাই, বের করে স্যারকে জানাবো। আচ্ছা, গুড। টপিক বের করার জন্য আসলে যত তাড়াতাড়ি আপনি টপিক বের করতে পারেন মিজান স্যার আন্ডারে করলে সেটা আপনার জন্য তত ভালো। কারণ এই স্যারে বলছে যে আমি 1 বছর ধরে আছি স্যারের পিছনে, এটা আসলে একটু স্যারে ভুল বলছে। 1 বছর ধরে এই টপিকে আছি, বর্তমান টপিকে আছি 1 বছর ধরে। অ্যাকচুয়ালি এই টপিকে আমি 1 বছর আগে ছিলাম না, আমি প্রায় স্যারের পিছনে ঘুরতেছি 1.5 বছর ধরে। তো 1.5 বছর আগে আমাকে স্যার আরো অনেক কিছু বলছে, অনেক কিছু নিয়ে কাজ করতে বলছে। 1-1.5 মাস শুধু শুধু ঘুরছি, কিছুই বুঝি নাই। হ্যাঁ, স্যারে বলে একদিনে একটা জিনিস পড়ে যাই, স্যারকে বলি, স্যারকে বলে আপনারা কি কোনো কাজ টাজ করেন না, কোনো পড়াশোনা করেন না, কি যে করে আসেন, এগুলো তো 10 মিনিটের কাজ। হ্যাঁ, এরকম বলে আর কি। তখন লাস্টে বলছে আচ্ছা আপনার তোমরা কি ব্লক চেইন নিয়ে কাজ করবা? আমি বলছি স্যার ব্লক চেইন জিনিসটা কি এটা তো জানি না। স্যার বলছে কি জিনিসটা এটা তুমি আগে গুগল করে দেখো, বাইরে যাও। বাইরে গিয়ে গুগল করলাম, দেখলাম, হ্যাঁ দেখলাম নতুন একটা জিনিস। স্যার তখন বললে হ্যাঁ তাহলে ব্লক চেইন নিয়ে কি কাজ করা যায় এটা নিয়ে গুগল করে আসো। ব্লক চেইন গুগল করতে গিয়ে আমি গুগলে পাইছি ব্লক চেইন নিয়ে ল্যান্ড রেজিস্ট্রি করা যায়। বাংলাদেশে কেউ করে না এখন পর্যন্ত। তো ভাবলাম যে ইন্ডিয়াতে ল্যান্ড রেজিস্ট্রি নিয়ে কাজ করছে, অনেকগুলো ভালো ভালো পেপার আছে ল্যান্ড রেজিস্ট্রি নিয়ে। সাউথ আফ্রিকাতে আছে, কানাডাতে আছে, ইতালিতে একটা অনেক দামি একটা প্রজেক্ট আছে, প্রায় 1 কোটি টাকার একটা প্রজেক্ট দেখছিলাম আমি, রিসার্চ প্রজেক্ট ল্যান্ড রেজিস্ট্রি নিয়ে। এমনকি 2টা দেশ আছে আফ্রিকার দেশ, একদম উন্নত দেশের মতোই কাজ করছে ওরা। ল্যান্ড রেজিস্ট্রিকে গভর্নমেন্টের আন্ডারে নিয়ে গেছে শুধুমাত্র ব্লক চেইন ইউজ করে। হ্যাঁ, এরকম ইন্ডিয়ার গভর্নমেন্টে হায়দ্রাবাদে একটা পেপার আছে, ওরা হায়দ্রাবাদের নিজস্ব গভর্নমেন্ট থেকে টাকা দিচ্ছে স্টুডেন্টদেরকে এরকম একটা ব্লক চেইন বানিয়ে দেওয়ার জন্য, যেখানে ওরা ল্যান্ড রেজিস্ট্রি কাজটা করতে পারবে। তো ফার্স্টে আমি ল্যান্ড রেজিস্ট্রি নিয়ে প্রায় 30-35টা বার করছিলাম পেপার বের করে স্যারকে দিছি। স্যার বলছে পেপার গুলোর লিস্ট নিয়ে আমার কাছে আসো, একটা পিডিএফ বানায়। কষ্ট করে সেটা বানিয়ে নিলাম। তারপরে স্যারে বলছে যে এখানে তো সবগুলা ভালো ভালো পেপার নাই, নতুন পেপার নিয়ে আসো। নতুন পেপার খুঁজে নিয়ে পাইছি 10-15টা, আবার দিলাম। তারপর স্যারে বলছে আচ্ছা এই টপিকে কাজ করবা নাকি আরেকটা টপিক বলি? বললাম স্যার কি টপিক? বলে যে ফিডব্যাক নিয়ে কাজ করো। বললাম স্যার ফিডব্যাক জিনিসটা কি? যেমন ভার্সিটির একটা সিস্টেম বানাইলাম। তখন আমাদের মাথায় আসলে হ্যাঁ তাহলে তো এটা ভালো হয়, সহজ জিনিস, ফিডব্যাক দিবে স্টুডেন্টরা, ফিডব্যাক দিবে, স্যাররা ফিডব্যাক পাবে। বললাম স্যার তাহলে এটা ব্লক চেইন কেন ইউজ করবো? তখন স্যার আমাকে বললো যে আমরা সবাই যখন আহ, ইয়াতে আপনার টিচিং ইভালুয়েশনে লিখি যে আমাদের বাদন দাস ম্যাম অনেক ভালো, হ্যাঁ উনি অনেক ভালো পড়ায়। হ্যাঁ, বাদন ম্যামের মনে হলো যে আমরা সার্কাজম করছি। উনি চিন্তা করলো যে কোন স্টুডেন্টটা বলছে আমি খুব ভালো পড়াই, আমি স্টুডেন্টটাকে দেখতে চাই। উনি গেলেন আইএসডিটি রুমে, গিয়ে বলেন যে এই লেখাটা কোন থেকে আসছে। আইএসডিটি রুম বলে দিল যে এটা আমাদের সুমনা দিয়েছে। তখন ম্যাম সুমনাকে বলে বাহ, তুমি আমাকে এত পছন্দ করো, আমি এত ভালো পড়াই, তুমি মজা করতেছো না তো? এই যে একটা সমস্যা, যে আপনার ট্রান্সপারেন্সি জিনিসটা থাকে না ফিডব্যাক আমাদের বর্তমান ডাটাবেস সিস্টেমে ভার্সিটিতে যেটা আছে। যদিও আমাদের স্যাররা কখনোই বের করতে যায় না কে বলছে না বলছে, এটা ফান করে বলছি। বাট চাইলে কিন্তু করতে পারে। আপনি কোনো একটা স্যারের চরম গালি দিলেন, স্যার কিন্তু ইচ্ছা করলে জানতে বের করতে পারবে আপনি কে। বাট যখনই আপনি ব্লক চেইনের আন্ডারে আপনি ফিডব্যাক সিস্টেমটা তৈরি করবেন, তখন আর সম্ভব না। এটা কে করছে, কেন সম্ভব না? কারণ ব্লক চেইন আপনাকে একটা আইডি নাম্বার দিবে, বাট আইডিটা দিবে অ্যানোনিমাস। হ্যাঁ, আপনি চাইলে অ্যানোনিমাস হিসেবেও আপনি কমেন্ট করতে পারবেন, আপনি চাইলে নিজের পরিচয় দিয়ে করতে পারবেন। পরিচয় কেমনে দিবেন? যে আপনি 2টা অপশন থাকে ব্লক চেইনের ক্ষেত্রে, একটা হচ্ছে পাবলিক কি, একটা হচ্ছে প্রাইভেট কি। পাবলিক কিটা হচ্ছে সবার জন্য, প্রাইভেট কিটা হচ্ছে আপনার নিজের জন্য। হ্যাঁ, প্রাইভেট কিটা আপনি ইউজ করতে পারেন, কেউ আপনার তথ্য জানতে পারবে না, এর বিইং অ্যানোনিমাস হইতে পারেন, অ্যানোনিমাস হয়ে আপনি কারো সম্পর্কে কমেন্ট করতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা ব্লকচেনের। তো যেটা বলছিলাম যে টপিক প্রথমে আমার ছিল হচ্ছে ল্যান্ড রেজিস্ট্রি, তারপরে চলে গেছি ফিডব্যাক সিস্টেমে। তো অ্যাকচুয়ালি আমার খুব ইচ্ছা ছিল ল্যান্ড রেজিস্ট্রি নিয়ে কাজ করার। ল্যান্ড রেজিস্ট্রি নিয়ে কাজ করতে গিয়ে আমি স্পেশালি পড়াশোনা করছিলাম ল্যান্ড রেজিস্ট্রি বাংলাদেশে কি কি পদ্ধতিতে হয়। হ্যাঁ, তারপরে 3টা পদ্ধতি আর পাইছিলাম, এখন ভুলে গেছি, অনেক পড়াশোনা করছিলাম। পরে দেখলাম যে এটা একটু কঠিন কাজ, কারণ ল্যান্ড রেজিস্ট্রির তথ্যর জন্য আমার যাইতে হয় বিভিন্ন ধরনের অফিসে যাইতে হবে, ল্যান্ড রেজিস্ট্রি যারা করে ওদের কাছ থেকে শিখতে হবে, ওদের কাছ থেকে ডেটা নিতে হবে, নিয়ে তারপরে কাজ করতে হবে। স্যার তখন আমাকে এটা বলে নাই যে তুমি যদি ডেটা নাও নেও তাও তুমি একটা রিসার্চ করতে পারবা। আমি তখন ভাবছি যে এরকম আমি যাই করি আমাকে একটা সিস্টেম বানিয়ে দেখাইতে হবে ব্লক চেইনে, যেখানে আমার ল্যান্ড রেজিস্ট্রি করে দেখাইতে হবে। বাট যখন আমি একের পর এক পেপার পড়লাম ফিডব্যাক নিয়ে, তখন বুঝলাম যে পৃথিবীতে এখন পর্যন্ত ফিডব্যাক নিয়ে ফিডব্যাক নিয়ে আসলে কেউ লেখে নাই। ফিডব্যাক নিয়ে একটা পেপার পাবেন, আপনি গুগল করে দেখেন ফিডব্যাক অন ব্লক চেইন বা সামথিং লাইক দ্যাট, কোনো পেপার নাই। আমার পেপারটা যদি পাবলিশ হয় তাহলে এটা
পৃথিবীতে প্রথম পেপার যেটা ফিডব্যাক সিস্টেমের উপরে ব্লকচেন দিয়ে কাজ করা। হ্যাঁ, কিন্তু ল্যান্ড রেজিস্ট্রি নিয়ে আপনি সার্চ দেন পাবেন। আমি প্রথমে দিকে অবাক অবাক হয়ে গেছিলাম যে ইন্ডিয়ানরা এরকম কাজ করে ফেলছে, একদম অফিসিয়াল একটা সিস্টেম বানায় ফেলছে। তখন গবেষণা করে দেখলাম যে এটার জন্য প্রায় 20 টাকার বরাদ্দ ছিল গভর্নমেন্ট থেকে। তো টাকা ছাড়া তো সম্ভব না, কারণ কোনো অফিসে আপনাকে ফ্রি ফ্রি ডাটা দিয়ে দিবে না গভর্নমেন্টের হেল্প ছাড়া। আপনি আর একটা সিস্টেম বিল্ড আপ করতে ইঞ্জিনিয়ার প্রয়োজন হয়, অনেক কাজ আছে, তো এগুলো করতে টাকা খরচ হবে। তো এই জিনিসটা যখন আমি বুঝতে পারছি যে সিস্টেমেই মেইন না, একটা রিসার্চের কাজ অনেক ধরনের হতে পারে। আপনি একটা সিস্টেমের আইডিয়া দিতে পারেন, আইডিয়াটাই হতে পারে আপনার রিসার্চ পেপার। তো আপনি যদি ল্যান্ড রেজিস্ট্রি নিয়ে কাজ করেন, ল্যান্ড রেজিস্ট্রি সিস্টেম নিয়ে আপনি একটা আর্কিটেকচার রাখলেন, কিভাবে কাজ করে সব দিলেন, কিন্তু কোনো কোডের প্রয়োজন নাই। ব্লকচেনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি কোনো কোড লাগবে না। সত্যি কথা বিশ্বাস করেন, আপনার কোনো কোড লাগবে না। আপনি যদি কোনো সিস্টেম তৈরি না করেন, আপনার কোনো কোড লাগবে না। যদি আপনি ব্যবসায়িক কাজ ইউজ করতে চান, যে আপনি একটা পেপার লেখছেন, তারপরে কোনো কোম্পানি আপনার সাথে যোগাযোগ করলে যে হ্যাঁ তোমার পেপারটা আমার খুব ভালো লাগছে, আমি এই সিস্টেমটা বানাতে চাই, তখন সে কি করবে? সে অবশ্যই আপনার অনুমতি তো নিতেই হবে, নাহলে আপনি মামলা করে দিতে পারবেন, যেহেতু আপনার পেপারটা পাবলিশড। তো তখন সে বলবে আপনি কি আমাকে এটা বানিয়ে দিতে পারবেন? হ্যাঁ, তখন বলে আপনি একটা বললেন যে আমার এত এত খরচ হবে, তখন সে কি হবে? বাধ্য হয়ে আপনার দিয়ে কাজ করাতে বাধ্য হবে, কারণ আপনি তো অনুমতি দিবেন না এটা কাজ করার। আর যদি এরকম হয় না, আপনি একটা টাকা নির্দিষ্ট টাকা নিলেন যে হ্যাঁ আমি 1 লাখ টাকা দিলে আমি আপনার অনুমতি দিয়ে দিব, তাহলে এটা একটা লস হবে। এই কারণে যে সে হয়তো এই 20 টাকার একটা প্রজেক্ট সে আরেকজনকে দিল, তারা 20 টাকা দিয়ে কাজ করলো। এমন হতে পারে যে না, কাজটা আপনি নিলেন না, আপনি একটা কোনো কোম্পানির সাথে মিলে কাজটা করে নিলেন, যারা আইটি ফার্মাসিস্ট মিলে কাজ করলেন, দেখা গেলো ওদেরকে আপনি 20 টাকা অর্ডার দিলেন, 50 লাখ টাকা আপনার পকেটে ঢুকে যেতে পারে। এটা বিশাল একটা ব্যাপার স্যাপার ব্লকচেন নিয়ে বর্তমানে কাজ। তো এটা একটা আইডিয়া, ল্যান্ড রেজিস্ট্রি। তারপর হতে পারে আপনার ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স গুলা বর্তমানে যেটা হয় যে লাইসেন্সের জন্য লাইন ধরে দাঁড়ায় থাকতে হয়, তারপরে দালালের টাকা দিতে হয়, তারা আপনার নামটা এন্ট্রি করে দিবে, তারপরে আপনি লাইসেন্স পেয়ে যাবেন। কিন্তু যদি এটা অটোনোমাস সিস্টেম থাকতো, হ্যাঁ, সবগুলো অটোমেটিক আপনি অনলাইনে অ্যাপ্লাই করলেন, আপনার কোন একটা প্রতিষ্ঠান থাকতো এরকম যাদের আন্ডারে আপনার বাধ্যতামূলক $100 বা সামথিং লাইক দ্যাট টাকা খরচ করে আপনাকে দেখাইতে হবে যে আপনি ড্রাইভিংটা পারেন। যেটা আমেরিকাতে আছে, আপনার $100 দিয়ে আপনাকে ড্রাইভিং দেখাইতে হয় যে আপনি হ্যাঁ ড্রাইভিং পারেন। আপনি ড্রাইভিং যতই পারেন, বাংলাদেশে আপনি প্রো ড্রাইভার, আপনি ধরেন এনা বাসের ড্রাইভারই, কিন্তু আপনি যদি আমেরিকা যে ড্রাইভিং করতে চান, ওদেরকে আপনি $100 জমা দিতে হবে। তারা আপনাকে বলবে, আপনাকে ড্রাইভিং শিখাবে, আমেরিকাতে কেমন ড্রাইভিং করতে হয় 2 দিন হাতে কলমে শিখাবে, তারপরে বলবে এখন আপনি চালায় দেখান। এর আগ পর্যন্ত আপনাকে স্টিয়ারিং দিবে না। হ্যাঁ, আপনি যতই বলেন পারেন, ওরা ফার্স্টে আপনাকে দেখাইবে। তারপরে ওদেরকে আপনি যখন টাকা পয়সা দিবেন, তারপর ওরা বলবে হ্যাঁ এই লোকে ড্রাইভিং পারে। তারপর অনলাইনে অ্যাপ্লাই করলে আপনাকে সহজে পাওয়া যেতেছে। কিন্তু বাংলাদেশে যদি সিস্টেমটা চালু করা হয়, তাহলে সমস্যাটা কি হবে? অনলাইনে অ্যাপ্লাই করার ফলেও আপনাকে যে নাম্বার দেওয়া থাকবে ফোন দিবে, আপনি যদি 1,000 টাকা ঘুষ পাঠান তাহলে আপনারটা পাঠিয়ে দিব। হ্যাঁ, তো যদি আপনি ব্লকচেন জিনিসটা করেন, তো আপনি এনোনিমাস থাকতেছে, যেসব যারা কাজটা করতেছে ওদের কাছে আপনার ডিটেলস থাকবে এনোনিমাস, তো জানবেও না যে কার অর্ডার না কার অর্ডার। এটা একদমই কন্ট্রোল করবে উপর থেকে। সো এই মাঝখানে যে দালালদের ঘুষ বা অফিসাররা ঘুষ খায়, এই জিনিসটা থাকবে না। সো আপনি যে ড্রাইভিং লাইসেন্স নিয়েও কাজটা করতে পারেন। আর আমি যেটা করছি ফিডব্যাক সিস্টেম, এটা নিয়ে কাজ করতে পারেন। ফিডব্যাক নিয়ে কাজ করতে গেলে আপনার আইডিয়া থাকতে হবে ই ভোটিং নিয়ে। হ্যাঁ, ই ভোটিং নিয়ে আপনার অনেক পেপার আছে। ই ভোটিং নিয়ে শাহজালাল ইউনিভার্সিটিরও পেপার আছে, খুব ভালো একটা পেপার আছে। আহ, প্রায় 100 খানেকের উপর পেপার পাবেন অনলাইনে। ই ভোটিং জিনিসটা হচ্ছে এরকম যে ভোট দিল ভোটারে, হ্যাঁ, তো এই ভোটটা কখনোই জাল হওয়ার চান্স থাকবে না। শুধুমাত্র একজন একজন ভোটার একবারই ভোট দিতে পারবে, দ্বিতীয়বার চেঞ্জ করা সম্ভব না। ভুল ভোট হইলে ভুল ভোটই শেষ। পরে আপনার ভোট দেওয়ার ফলে অটোমেটিক টেলি আকারে রেজাল্টটা চলে আসবে। সো গণনার ব্যাপারগুলা থাকতেছে না। এটা হচ্ছে ভোটিং। ফিডব্যাক অনেকটা এরকম, একজনে একজনকে ফিডব্যাক দিতে পারবে, এরকম সিস্টেমটা কাছাকাছি বানানো যায় ভোটিং থেকে ফিডব্যাকটা। হ্যাঁ, তো আপনারা চাইলে ই ভোটিং নিয়ে কাজ করতে পারেন। ই ভোটিং নিয়ে অনেক কাজ হইতেছে বাংলাদেশে। ই ভোটিং নিয়ে হয়তোবা কাজ হইছে, কিন্তু গভর্নমেন্টে ই ভোটিংটা নিবে কিনা আমার খুব ডাউট আছে, কারণ গভর্নমেন্ট তো চায় না এত স্বচ্ছতা। তো এটাই হচ্ছে রিসার্চ। আর আপনারা চাইলে হেলথ নিয়ে কাজ করতে পারেন। হেলথ নিয়ে হসপিটালের ম্যানেজমেন্ট সিস্টেম বানাইতে পারেন ব্লকচেনের আন্ডারে। যদিও এটা খুব একটা বাংলাদেশের ক্ষেত্রে খুব একটা সাফল্যময় হবে না। আপনারা চাইলে, আমার সবচেয়ে যেটা সবার কাছে রিকোয়েস্ট থাকতে পারে বা সাজেশন থাকতে পারবে, সেটা হচ্ছে আপনারা চাইলে রেন্ট রেজিস্ট্রি নিয়ে কাজ করেন, ড্রাইভিং লাইসেন্স নিয়ে কাজ করেন, ই ভোটিং নিয়ে কাজ করেন। এগুলা খুবই পপুলার বর্তমানে, ভবিষ্যতে কাজ হবে। আর ফিডব্যাক নিয়ে ভাইয়া কাজ করতে পারেন। ড্রাইভিং লাইসেন্স মানে এগুলা মানে করা হয়েছে কি আগে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলা আপনি গুগলে সার্চ করবেন, সবই করা আছে। আপনার আগে প্রথম কাজ হচ্ছে রিসার্চ পেপার কোনটা বেশি করা আছে। হ্যাঁ, এটা যদি থাকে, একটা সুবিধা হচ্ছে আপনার আপনার আইডিয়া থাকবে প্রচুর।
কি নিয়ে কাজ করবেন না করবেন একদমই কোনো আইডিয়া না থাকলে, যেমন স্যারে ফার্স্টে আমাকে যখন বলছে ফিডব্যাক সিস্টেম নিয়ে তুমি পেপার তৈরি করো, পেপার পড়ো, আমি যখন গুগলে সার্চ দিই কোনো ফিডব্যাক সিস্টেমের পেপার নাই, তো আমার মাথা নষ্ট হয়ে গেছে, তাহলে আমি কি বানাবো। স্যার পরের দিন বলছে যে ই ভোটিং এর মতোই ফিডব্যাক সিস্টেম, তুমি ই ভোটিং এর পেপার পড়ো। ই ভোটিং এর পেপার পড়তে 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 তারপরে আমি বুঝতে পারছি যে হ্যাঁ এটাকে ফিডব্যাকে কিভাবে কনভার্ট করা যায়। এটার জন্য একটু ব্রেন কাটাইতে হয়। হ্যাঁ, একটা সিমিলার ই ভোটিং এর সাথে সিমিলার ফিডব্যাকের পেপার খুঁজে বের করাটা একটা টাফ কাজ। বাট ল্যান্ড রেজিস্ট্রি, ড্রাইভিং লাইসেন্স, হেলথ নিয়ে যেগুলো আছে, এরপরে ই ভোটিং, এগুলো একদমই কমন, পপুলার, অনলাইনে শখ অনেকের উপরে গুগল স্কলারে ফ্রিতেই পাওয়া যায়। হ্যাঁ, টাকা দিয়েও কেনার ব্যবস্থা আছে অনেক জায়গায়, সো একদমই অ্যাভেলেবল, এগুলোর থেকে করা ভালো। আরেকটা বুদ্ধি হচ্ছে যে আপনি নিজে কিছু বানাইতে চান না, হ্যাঁ, কিন্তু আপনি অনেক পড়তে পারেন, আপনি অনেক পড়ুয়া স্টুডেন্ট, তাহলে আপনার জন্য একটা ভালো বুদ্ধি হচ্ছে যে আপনি ই ভোটিং নিয়ে 20টা 30টা পেপার কালেক্ট করলেন, তারপর এগুলোর উপরে একটা রিভিউ পেপার লিখলেন, কোন পেপারে কি কি জিনিস নিয়ে আলোচনা করছে, কোনটা কত ভালো, ভবিষ্যতের জন্য কোনটা কাজে দিতে পারে, এটা নিয়েও একটা পেপার হইতে পারে, রিভিউ পেপার। গুগলে সার্চ করবেন হোয়াট ইজ রিভিউ পেপার, হোয়াট ইজ রিভিউ রিসার্চ পেপার, তাহলে আপনার একটা আইডিয়া পাওয়া যাবেন রিভিউ পেপার কাকে বলে। তারপরে কিছু রিভিউ পেপার বিভিন্ন টপিকের উপরে পড়বেন, তাহলে বুঝতে পারবেন রিভিউ পেপারটা কি। এটা হচ্ছে যারা খুবই পড়ুয়া তাদের জন্য। রিভিউ পেপার কিন্তু আপনি চাইলে যে 20টা পেপার পড়লেন, 30টা পেপার পড়লেন, যদি আপনি রিভিউ করে দিলেন তাহলে হবে না। আপনার একদমই বিভিন্ন টাইপের পেপার খুঁজে বের করতে হবে, 100-150 পেপার থেকে খুঁজে বের করে হয়তো আপনি 30টা পেপার সিলেক্ট করলেন, 20টা পেপার সিলেক্ট করলেন, লাস্টে হয়তো আপনি 10টা পেপার বা 5টা পেপারে রিভিউ করলেন, হ্যাঁ সাপোজ। বাট তার আগে আপনার 1-150 পেপার ঘাটতে হবে। পড়ুয়া স্টুডেন্টের জন্য এটা সাজেশন, তারা রিসার্চ রিভিউ করতে পারেন। আর আর কারো কোনো প্রশ্ন আছে আগে এতক্ষণ যে পড়লাম? কমেন্ট সেকশনে দেখতে পারো, কমেন্ট সেকশনে কিছু কোশ্চেন আছে। ওকে, কমেন্ট সেকশন। কমেন্ট সেকশন অপশনটা কোথায়? মানে বলছে ব্লকচেন নিয়ে নেটওয়ার্কিং কি কি টপিক আছে। ব্লকচেন নিয়ে নেটওয়ার্কিং এ কি কি টপিক? হিউজ টপিক আছে ভাই। এটা ও আচ্ছা, হ্যাঁ পাইছি। 1 নম্বর, লিডার হতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি কি কি বলে আপনারা মনে করেন? অভিজ্ঞতার আলোকে অ্যাডভাইস করবেন লিডার হইতে হলে। এটা ভুল আচ্ছা কমেন্ট আছে, এটা ভুল comment। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ব্লকচেন নিয়ে নেটওয়ার্কিং এ কি কি টপিকস আছে? হ্যাঁ, নেটওয়ার্কিং এর টপিকস তো অনেক আছে। আপনার সেন্সর নিয়ে, এমবেডেড সিস্টেম নিয়ে আছে, কি নাই সবই আছে। ব্লকচেন জিনিসটাই তো নেটওয়ার্কিং এর মাধ্যমে কাজগুলো করতে হয়, গুগল করেন এগুলা। টপিকের নাম সরাসরি আমি এখন বলতে পারতেছি না, গুগল করলে পাওয়া যাবেন নেটওয়ার্কিং উইথ ব্লকচেন, সাথে গুগল স্কলার লিখে দিবেন, দেখবেন যে অনেক পেপার পাওয়া যাবেন। বাট আমি সাজেস্ট করবো যে সরাসরি নেটওয়ার্কিং এর না ঢুকতে। নেটওয়ার্কিং জিনিসটা যদি আপনি খুব ভালো না পারেন, খুবই কঠিন একটা ব্যাপার, আমি নিজে কিছু বুঝি না, নেটওয়ার্কিং খুব কঠিন জিনিস। আর কোনো কোশ্চেন আছে? যেগুলা পড়ছি আমরা নেক্সট আরেকটা সেশন হয়তো বা নিতে পারি সামনে, স্যার যদি বলে, তাহলে হয়তো বা আরো ব্যাপারগুলো এগুলা ব্রিফলি আলোচনা করব। ডিসেন্ট্রালাইজ সিস্টেম নিয়ে আরো ব্রিফ আলোচনা করা যেতে পারে, ব্লক কিভাবে তৈরি হয়, কেমনে মাইনিং করা যায়, হ্যাঁ, এইগুলার বর্ণনাগুলো আমি আরো ভালো দিতে পারবো সামনে, অনেক বড় স্লাইড। তাহলে কি আজকে এই পর্যন্তই থাকুক? আর কারো মনে হয় কোনো কোশ্চেন নাই? আছে কারো কোশ্চেন? এনিওয়ান? না ভাইয়া। ওকে, থ্যাংক ইউ ইরফান ভাই, ফর। হ্যাঁ হ্যাঁ, মানে এই হোয়াট ইজ কনসেনসাস এর জিনিসটা কি? কনসেনসাস কনসেনসাস, কনসেনসাস জিনিসটা যে কি, কই জানি আসছিল, এটা স্লাইডে ছিল। না না, আজকের স্লাইডে কনসেনসাস ছিল না, কনসেনসাস নেক্সট স্লাইডে থাকবে। ও আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে নেক্সট টাইম আমরা জানবো। অনেক কিছু আজকে নাই। আজকের স্লাইডটা মূলত ইন্ট্রোডাকশন পার্ট আর কি ছিল। ওকে, ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ থাকার জন্য। নেক্সট আজকে যারা করছেন, নেক্সট যখন সেশন থাকবে অবশ্যই আপনারা জয়েন করবেন, মিস দিয়েন না, তাহলে আরো অনেক ব্রিফলি জানতে পারবেন। সবাইকে ধন্যবাদ থাকার জন্য। তানি